শ্বাস গলায় এসে আটকে গেছে, বুকের ভিতর অস্থিরতার ঢেউ, শরীর জুড়ে অজানা শিহরণ। কয়েক মুহূর্ত আগের স্মৃতির ছোঁয়া তখনও ত্বকের গভীরে দাগ কেটে বসে আছে। রিচার্ডের সেই ভারী স্বর, এলোমেলো গভীর স্পর্শ, সবকিছু মনে হলেই শরীর শক্ত হয়ে আসছে ওর। নিজেকে কোনো মতে ছাড়িয়ে পালিয়ে এসেছে এলিজাবেথ, কিন্তু এখনও মনে হচ্ছে চারপাশে রিচার্ডের উপস্থিতি। হন্তদন্ত হয়ে ওয়াশরুমের দিকে ছুটল এলিজাবেথ। মুখে পানি দিয়ে কিছুটা স্বাভাবিক হওয়া দরকার, কিন্তু ওয়াশরুমের দরজার সামনে পৌঁছতেই পা থমকে গেল। ললাটে গভীর ভাঁজ। তাকবীরকে এমন অস্বাভাবিক অবস্থায় দেখে এলিজাবেথের চোখে ধীরে ধীরে কৌতূহল সংকুচিত হলো। গভীর অথচ স্থির কণ্ঠে বলল, ভালো মানুষ, এটা আপনি কি করছেন? তাকবীর চমকে পেছন ফিরে তাকালো। আকস্মিক এলিজাবেথের উপস্থিতি ওর ভিতর কাঁপন ধরালো। এলিজাবেথ দু কদম এগিয়ে এসে ভারী গলায় আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলুন? আর লোকটা আপনার প্রেমে পড়ে আছে কেন? তাকবীর গলায় শুষ্ক ঢোক গিলে নিল। এমন মুহূর্তে এলিজাবেথের উপস্থিতি তাকে আরও ততস্থ করে তুলেছে। চোখের দৃষ্টি কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। লম্বা শ্বাস টানার মাধ্যমে নিজেকে ধাতস্থ করে নিল। পরপর অতি আন্তরিক স্বরে বলল, আরে ওনার সুগার ফল করছে। আমিও এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এসে ধরার সাথে সাথেই সেন্সলেস হয়ে গেল। ওয়াশরুমে যাবে তো যাও, আই ক্যান ম্যানেজ। এলিজাবেথ আর কথা বাড়ালো না। এক মুহূর্তে নিজের ভেতরের অস্থিরতা মেটানোর জন্য ওর একা থাকা দরকার। দ্রুত ঘুরে ভেতরে চলে গেল এলিজাবেথ। দরজা বন্ধ হতে না হতেই তাকবীরের মুখে ফুটে উঠল স্বস্তির ছাপ। তবে পর মুহূর্তেই তা বদলে গেল। চেহারায় ফুটে উঠল পৈশাসিক এক নৃশংসতার ছায়া। পকেট থেকে দ্রুত আরেকটা ইঞ্জেকশন বের করে কোনো ধরনের দ্বিধা না করেই রোমান নাগরিকের ঘাড়ে তা পুশ করে দিল ভয়ানক আগ্রাসী ভঙ্গিতে। লোকটা মৃদু গোঙানির শব্দ করল অচেতন অবস্থায়, কিন্তু তাকবীর এক সেকেন্ডও নষ্ট করল না। মেল ওয়াশরুমের দরজাটা খুলে লোকটাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল ভেতরে। শ্যামবর্ণের চোয়াল রাগের রেখায় কাঁপছে তাকবীরের। দরজা বন্ধ করে দাঁত চেপে একবার গা ঝেড়ে স্যুট ঠিক করে নিল তাকবীর। হঠাৎই এক অস্বস্তিকর শব্দ ভেসে এলো, শীষ বাজানোর শব্দ। তাকবীর মুহূর্তেই ঘুরল। ক্ষুধার্ত সিংহের মতো তীক্ষ্ণ চোখে রিচার্ডের অধর কোণে তার সেই পরিচিত বক্র হাসি, শীতল অথচ বিদ্রুপাত্মক। পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে এদিকেই আসে সে। কোনো তাড়াহুড়ো নেই, যেন এটাই তার মঞ্চ। একেবারে তাকবীরের সামনে এসে শটান দাঁড়িয়ে পড়ল রিচার্ড। আসল রূপ তবে বেরিয়ে এলো। তাকবীর নিশ্চুপ। ওর অগ্নি দৃষ্টি রিচার্ডের চওড়া তামুকে বিদ্ধ করছে। দু হাত শক্ত করা মুষ্টিবদ্ধ, ভেতরের ক্রোধ নিয়ন্ত্রণে শেষ সীমানায়। রিচার্ড আবারও সেই বিদ্রুপ মাখা হাসি দিল, যেন আগুনে ঘি ঢালছে। অতপর মুহূর্তে বদলে গেল রিচার্ডের অবয়ব। ঠোঁটের কোণ বেঁকে গিয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। চিবিয়ে চিবিয়ে বলল, ক্যালিফোর্নিয়াতে তুই আমার গাড়িতে বোমা বসিয়েছিলে। অ্যালেক্সকে তুই আমার ব্যাপারে সবকিছু জানিয়েছিলে। ভেবেছিলে অ্যালেক্স সহজে আমাকে শেষ করে দেবে, কিন্তু অ্যালেক্স তা না করে এলিজাবেথের উপর হামলা চালালো আমার উপর বদলে নেওয়ার জন্য। আর সেজন্য তুই অ্যালেক্সকেও খুন করেছিস, তাই না? সেদিন মলের সে ছেলেটাকেও তুই খুন করেছিলে, সাথে আমার ক্যাসিনোতে আগুন লাগানো সব তোরই কাজ। রাইট? তাকবীর এবার কোনো ভনিতা করল না। রিচার্ডের চোখে চোখ রেখে রুষ্ট কণ্ঠে চিবিয়ে চিবিয়ে জবাব দিল, হ্যাঁ, আমি সব করেছি। আমার এলুকেশির দিকে হাত বাড়ানোর সাহস যারা দেখাবে তাদের এভাবে শাস্তি দিব আমি। অ্যালেক্সকে যেমন ওর বাড়ি গিয়ে মেরেছে, আর যেমন এই লোকটাকে শেষ করলাম, তোকেও তার চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেবো। ভাবিস না তোকে ছেড়ে দিব। রিচার্ড এবার তাকবীরের উপর খানিকটা ঝুঁকল। বিদঘুটে এক হাসি খেলে গেল উস্তেপুটে। দাঁতে দাঁত চেপে বলল, বাল ভেজে রেগেছে, পারলে ছেড়ে দেখাস। তাকবীর দেওয়ানের হাত পূর্ব থেকে খুবই শক্ত, ভেজানোর প্রয়োজন পড়বে না। তৎক্ষণাৎ হনহনিয়ে বেরিয়ে গেল তাকবীর। রিচার্ড তাকিয়ে রইল তাকবীরের যাওয়ার পথে। ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি। সেই হাসির আড়লে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা ইতিহাস, প্রতিশোধের তৃষ্ণা। ক্যালিফোর্নিয়াতে রিচার্ডের ওপর যে হামলা হয়েছিল তার কেউ নয়, তাকবীর নিজেই করিয়েছিল। এমনকি রিচার্ডের অবস্থানের খবরও কৌশলে অ্যালেক্সের কাছে পৌঁছে দিয়েছিল তাকবীর। তবে অ্যালেক্স যে প্রতিশোধ নিতে গিয়ে এলিজাবেথকে আক্রমণ করবে তা তাকবীরের কল্পনার বাইরে ছিল। এই ঘটনার ফলে অ্যালেক্সের মৃত্যু হয়। সেদিন রিচার্ড নিজে অ্যালেক্সকে মারতে পারত, কিন্তু তার আগেই তাকবীরের লোক কাজ সেরে ফেলে। সেদিন মলে যে ছেলে ইচ্ছাকৃতভাবে এলিজাবেথকে ধাক্কা দিয়েছিল,
এবং পরবর্তীতে আকস্মিকভাবে মারা যায়। সেখানেও তাকবীরেরই হাত ছিল। রিচার্ডের ক্যাসিনোগুলোর পরপর বিস্ফোরণ ও তাকবীরের পরিকল্পনারই অংশ ছিল। এসব বিষয় রিচার্ড আগে থেকেই জানত, তবে চুপ ছিল, যার পিছনেও লুকিয়ে আছে রিচার্ডের গুপ্ত রহস্যের ফাঁদ। কিন্তু আজ ডান্স ফ্লোরে একজন রোমান নাগরিক এলিজাবেথের কোমরে ইচ্ছাকৃতভাবে হাত রেখেছিল, যা তাকবীরের চোখ এড়ায়নি। এলিজাবেথ হট্টগোলের ভিড়ে বিষয়টা খেয়াল না করলেও তাকবীরের রাগ ক্রমশই তীব্র হচ্ছিল, আর সেই রাগের ফলেই সামান্য ভুলের জন্য মৃত্যু নামক কঠিন শাস্তি পেতে হলো। তবে আরেকটি শর্ত, রিচার্ডের অজানা এখনও, যে থানায় এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়েছিল এবং যে অফিসার তাকে হ্যান্ডকাপ পরিয়েছিল, সেই পুরো থানায় এখন আগুন দাউ দাউ করে চলছে। এর পেছনের মাস্টার মাইন্ডও আর কেউ নয়, তাকবীর নিজেই। শান্ত মস্তিষ্কের আড়ালে থাকা সাইকো মস্তিষ্ক একে একে করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল যারা যারা তার শখের নারীর দিকে হাত বাড়িয়েছিল। রিচার্ডের কোনো পদক্ষেপই ছিল না তাকবীরের অজানা, তবে তাকবীর সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। তার সূক্ষ্ম মস্তিষ্ক জানে কৌশলে কিভাবে কি করতে হয়। প্রতিশোধের এই খেলায় তাকবীর নিজের চাল দিয়ে গেছে একের পর এক, আর রিচার্ড তা জানলেও সেই খেলায় আপাতত দর্শক হয়ে থাকলেই পছন্দ করছে, যেটা ও এক রহস্য। কিন্তু এই দ্বন্দ্বের শেষ কোথায়? এই রাজন কুমারী। পরিচিত কণ্ঠে স্বাভাবিকভাবে পেছন ফিরে এলিজাবেথ, তবে এই অদ্ভুত নামকরণের জন্য ভ্রুদয়ের মাঝে তীব্র ক্রোধের চিহ্ন। দাঁত কেলিয়ে হাসতে থাকা লুকাসের দিকে তাকিয়ে ঝাঁঝালো স্বরে বলল, আপনি আমাকে এটা কি নামে ডাকলেন? লুকাসের নিরুদ্বেগভাবে বিলম্বহীন জবাব। রাজন কুমারী। এলিজাবেথ ওর দাঁতের সাথে চেপে ধরে চাপা স্বরে বলে, আমাকে এই অদ্ভুত নামে ডাকার মানে কি লোকা? লুকাসের সরু গলার জবাব, কারণ তোমার রুচি খুব খারাপ। আমার ফুলের মতো বাসকে রেখে কিনা একটা ডাস্টবিনকে বেছে নিয়েছো। ছাদ। ঝাঁঝালো থেকে ঝাঁঝালো হলো এলিজাবেথের কণ্ঠস্বর। আপনার ওই খুনি বস যদি ফুল হয়, তবে ফুলের স্নিগ্ধতার সংখ্যা পাপিষ্ট সংখ্যায় পরিণত হবে। খুব গায়ে লাগলো লুকাসের। চোখ রাঙানি দিয়ে উল্টো ঘুরে হাঁটা দিল। পেছন থেকে ডেকে উঠল এলিজাবেথ। কোথায় আছেন লোকা? লুকাস গ্রীবা বাঁকিয়ে পেছন তাকালো, ঝাঁজ দেখিয়ে গমগমে গলায় বলল, জাহান নামে যাচ্ছি, যাবে? লুকাসের রাগের কারণ আন্দাজ করতে পেরে ঠোঁট কামড়ে হাসলো এলিজাবেথ। বলল, হ্যাঁ চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। বেচারা লুকাস আর কোনো উত্তর দিল না, তপ্ত শ্বাস ফেলে চলে গেল। এই মেয়ে দুর্দান্ত বদ। ভরা পার্টিতে এর সাথে লেগে নিজের মান সম্মান খোয়ানোর আর কোনো মানে হয় না। যতই হোক, সে একজন সম্মানিত ব্যক্তির বডিগার্ড। লুকাসের তরফ থেকে আর কোনো জবাব না পেয়ে বিজয়ের হাসি দিল এলিজাবেথ। খিলখিলিয়ে হাসতে লাগলো। তখনই ওর পেছন থেকে ভেসে আসলো পরিচিত সে কোমল স্বর, সুইটি, ডার্লিং। এলিজাবেথ পেছন ফিরতে না ফিরতেই ফিক করে হেসে দিল তাকবীর। হাসলো এলিজাবেথ নিজ। পা বাড়িয়ে তাকবীরের নিকটে এগিয়ে দাঁড়ালো। তাকবীরের গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। হঠাৎ দুজনের চোখাচোখি হলো। সহসাই এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরে তাকবীরের। এলিজাবেথের ভ্রুজোড়া খানা উঁচিয়ে বলল, কি ব্যাপার? তাকবীর স্মিত হাসলো, একইভাবে বলল, কি ব্যাপার? এলিজাবেথ ভেঙচি কেটে অপরিচিতদের মতো ভাব নিয়ে সরু স্বরে বলল, সুন্দরী মেয়ে দেখলে পেছন নিতে হয়? তাকবীর ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে দেখল এলিজাবেথকে, অতপর কাইকই করে অযথা মাথা চুলকাতে চুলকাতে রিনরিনে আওয়াজে বলে, কি আর করব, মেয়েটা এত সুন্দর যে পিছু না নিয়ে পারি না। এলিজাবেথ দু হাত বুকে ভাঁজ করে রেখে গম্ভীর গলায় বলল, তা এইভাবে আর কয়জন মেয়েকে চোখে চোখে রাখা হচ্ছে শুনি? এই পর্যন্ত কয় ঘাটের পানি খাওয়া হয়েছে? তাকবীরের মুখটা এমন হলো যেন ওর মাথায় স্বয়ং আকাশ ভেঙে পড়েছে। চোখ দুটো অবলীলায় বেরিয়ে যাবে কোটর থেকে। হাই হুতাশের স্বরে বলতে থাকলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি অতবিলাহি। এক গ্লাস পানি খেতে পারি নাই, আর তুমি বলছো কয় ঘাটের পানি খেয়েছি? ছি এলোকেশি, ভুলে যাবে না আমি একজন সম্মানিত মিনিস্টার। আমি মেয়েদের পিছনে কি ঘুরবো, বরঞ্চ মেয়েরা আমার পিছনে লাইন দেয়। বলে আমি গভীরের শাহরুখ খান ভার্সন। এলিজাবেথের কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গরিন ঘটতে থাকলো ঠোঁটে। তবে এলিজাবেথ হাসি চেপে নিল, ভেঙচি কেটে রাশভারী আওয়াজে বলল, আপনি গরিবের শাহরুখ খান হলে আমিও বাংলা বাজারের ক্যাটরিনা। বাক্য শেষ হওয়ার সাথে সাথে ফিক করে হেসে দিল দুজন। আশেপাশের অনেকেই বিহ্বল হয়ে চেয়ে দেখছিল ওদের প্রাণখোদা হাসি, শুধু একজন বাদে।
তার চোখে ছিল ধ্বংসযোগ্য আগুনের লেলিহান। ক্রোধে মটমট করছিল ধারালো চোয়াল। হাসির মাঝেই তাকবীরের ফোনে কল আসে। সঙ্গে সঙ্গে অবয়বের আভা পরিবর্তন হয়ে গেল তাকবীরের। চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। এলোকেশি এখানে দাঁড়াবে, নড়বে না, ওকে? আমি কল রিসিভ করে আসছি। এলিজাবেথ নীরবে মাথা নাড়ালো। তাকবীর ধীর পায়ে সুইমিং পুলের দিকে যেতে শুরু করলো। পুলের চারপাশে মানুষের ভিড় তুলনামূলক কম। এলিজাবেথ জায়গায় দাঁড়িয়ে চারপাশে তাকাতে থাকে। হঠাৎই ওর চোখ পড়ে একজোড়া সমুদ্র নীল চোখে, কিন্তু সেই সমুদ্র নীল চোখে নেই কোনো স্বচ্ছতা। সমুদ্র নীল চোখ দুটোতে জমেছে আগ্নেয়গিরির অগ্নিপাতের তীব্রতা। সেই চোখের তীক্ষ্ণ দৃষ্টি যা সরাসরি বিঁধে যাচ্ছে এলিজাবেথের দিকে। এলিজাবেথ ভয়ার্ত হয়ে দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নেয় অন্যদিকে। তখনই একজন মধ্যবয়স্ক লোক ভাবসাব মাফিয়াদের মতো ঢুলতে ঢুলতে এলিজাবেথের দিকে আসলো। এলিজাবেথকে দেখে লোকটার চোখ জলজল করে উঠল। এলিজাবেথের শরীরের দিকে চেয়ে কুৎসিত ইঙ্গিত বুঝিয়ে বলল, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখিনি। একে তো অপরিচিত জায়গা, অজানা সব মানুষ, পাশে নেই তাকবীর। ভয়ে গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। লোকটা ওর দিকে আরো অগ্রসর হতে থাকে। স্বয়ং বেহেস্ত থেকে কি তোমার আগমন সুন্দরী? এলিজাবেথ নিশ্চুপ এদিক ওদিক তাকিয়ে তাকবীরকে খুঁজতে থাকে। লোকটা এবার কিঞ্চিত বিরক্ত হলো এলিজাবেথের মৌনতাতেই। অতি নিকটে গিয়ে এলিজাবেথের উন্মুক্ত কাঁধে হাত রাখতে যাবে, তখনই পেছন থেকে ভেসে আসে পুরুষালী দাপুটে কণ্ঠস্বর। তাছাড়া and I will break your neck, rascal. শরীরে প্রাণ ফিরে পেল এলিজাবেথ চেনা কথা শুনে। হঠাৎ অনুভব করল ওর উন্মুক্ত কাঁধ ঢেকে গেছে শক্ত কাপড়ের নিচে। এলিজাবেথ বিহ্বল হয়ে নিজের দিকে তাকিয়ে দেখল কালো একটি কোট আলতো করে রাখা হয়েছে ওর দু কাঁধে। নাকে ভেসে এলো এক উষ্ণ মাদকতাময় সেই ডার্ক ফ্রেগ্রেন্সের গন্ধ। এলিজাবেথ বুঝল ওর পিঠ ঠেকেছে একটি শক্ত বুকের সাথে। একটি লম্বা হাত লতার মতো পেঁচিয়ে ধরেছে ওর বাঁকানো কোমর। শিউরে উঠল পুরো শরীর। ওদিকে মদ্যপান করা লোকটির চোখে সন্দেহ স্পষ্ট হয়ে উঠল। রিসার্চ তুমি? রিচার্ড বাঁকা হাসল। লোকটির চোখে চোখ রেখে আরো কাছে টেনে নিল এলিজাবেথকে। এলিজাবেথের গা ঘিন ঘিন করে উঠলেও বুঝল এই মুহূর্তে রিচার্ডই একমাত্র যে তাকে রক্ষা করতে পারে। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, Yes, she's my property. আর রিচার্ড কানাদের পছন্দ সবসময় সেরাতে সীমাবদ্ধ, যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়, তবে চোখের জন্য ক্ষতিকর, কারণ একটা ভুল দৃষ্টির মাধ্যমে সেই চোখ তার আয়ু হারিয়ে ফেলতে পারে সারা জীবনের জন্য। রিচার্ডের হুমকি সুলভ কথায় লোকটি আর এক মুহূর্ত দাঁড়ালো না। চলে যেতেই এলিজাবেথ চট করে সরে গেল রিচার্ডের বাঁধন থেকে। তর্জনী তুলে রিচার্ডের মুখের সামনে, সেটা দেখে অধর এক কোণে এলিয়ে হাসল রিচার্ড। এলিজাবেথের গলায় স্পষ্ট তেজ। কোন অধিকারে আমার শরীরে স্পর্শ করছেন? লজ্জা করে না? রিচার্ড ঠোঁট কামড়ে হেসে বলল, লজ্জা তোমার কখনো ছিল না এলিজান, থাকলে আমাদের মধ্যে এত কিছু হতো না। এলিজাবেথ ভাষা হারায় রিচার্ডের লাগাম ছাড়া কথায়, তবুও ভেতর থেকে খুবলে বেরিয়ে আসে তেজ। আপনার মতে কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? লজ্জা নারীদের পোশাক, পুরুষদের নয়। এলিজাবেথ রিচার্ডের লাপাত্তা জবাবে চিবিয়ে চিবিয়ে বলল, ভুল বললেন। লজ্জা একটি মানবিক গুণ, যা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। এটি কেবল পোশাক বা বাহ্যিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিত্ব এবং নৈতিকতার অংশ। তবে আপনার মধ্যে ব্যক্তিত্ব নৈতিকতার ছিটে ফোটাও নেই। রিচার্ড ওর নীল চোখ সরাসরি রাখলো এলিজাবেথের চোখে, সরু গলায় বলল, বুকের নিচে পড়া মেয়েদের মুখ থেকে এত বড় বড় কথা মানায় না রেড। ক্রোধগুলো যেন এলিজাবেথের গলায় জমাট বাঁধে, শব্দ বের হবার পথে বাধা তৈরি করছে। অগ্নি চোখে শুধু রিচার্ডের দিকে চেয়ে থাকলো এলিজাবেথ। রিচার্ড পকেটে দু হাত গুজে খানিকটা ঝুঁকলো এলিজাবেথের উপর। পরপর এলিজাবেথের ললারে আশ্রে পড়ে থাকা বেবি হেয়ারগুলো ফু দিয়ে উড়িয়ে চোখ মেরে বলল, চুমু না দিলে বন্ধু এভাবে তাকিও না। মানে? চলো চিপা যায়, আমার একটু আদর লাগবে। চোখ গরম হয়ে যায় এলিজাবেথের। গা থেকে রিচার্ডের কোট খুলে ওর মুখের উপর ছুঁড়ে হিড়হিড় করে চলে গেল এলিজাবেথ। রিচার্ড সোজা হয়ে হালকা গলা ছেড়ে পেছন থেকে ডাকল, এই কাটা ছেঁড়া ড্রেস আমার জন্য পড়েছিল বুঝে? এলিজাবেথ যেতে যেতে পেছন না ফিরে গমগমে গলায় প্রতি উত্তর করল, ইন ইউর ড্রিমস? আমাকে এতই ভালো ভাবো যে স্বপ্ন ড্রেস পরিয়ে দেখবো? বিলিভ মি রেড,
In my dreams, I feel you're dressed in nothing. পা থেমে গেল এলিজাবেথের। ফাঁক হয়ে গেল চোয়াল, তবে পেছন ফেরার রুচি হলো না। রাগে ফুঁসতে ফুঁসতে সামনে এগোতে থাকে। রিচার্ড নিজেও ঠোঁট কামড়ে হেসে অন্যদিকে হাঁটা দিল। ফোন কাটা মাত্রই তাকবীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওর উষ্টপুটে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। বারবার ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে থাকে আকাশের পানে চেয়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে রেয়ান আসলো। তাকবীরের থেকে কিছু দূর দাঁড়িয়ে স্মিত স্বরে বলল। বস ডেকেছিলেন? তাকবীর পেছন ফিরল। জলজল করছে ওর কৃষ্ণ গহ্বর। রেয়ানের কাছে গিয়ে ওর দু কাজ ঝাঁকিয়ে বলল। রিয়ান, এক্সপেরিমেন্টের রেজাল্ট এসেছে, আউটকাম ভালো। ডক্টর এখনই হসপিটালে যেতে বলল। এবার তাকবীরকেও ছাড়িয়ে গেল রেয়ানের অবয়বের ঝলকানি। ওর মাংসবহুল চিবুক প্রসারিত হলো হাসিতে। আন্তরিক গলায় বলল। সো লাকি অফ ইউ বস, উপরওয়ালা আপনার মনের ইচ্ছে পূরণ করেছেন। তাকবীর সরে আসলো রেয়ানের থেকে। সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে বিহবল দৃষ্টিতে চেয়ে আবেশিত গলায় বলল। পুরুষ তার শখের নারীকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারে, সব। ম্যামকে কি হোটেলে ডেকে আসবো আমি? না, এই মুহূর্তে ওর হোটেলে একা থাকাটা রিস্ক। এখনো জানা যায়নি কিন্তু সেদিন ওর ওপর কে অ্যাটাক করেছিল। তাহলে তাকবীর জিভ দিয়ে ঠোঁট ভেজালো। ভাবল কিছুক্ষণ। ওর ললাটে চিন্তার গভীর ভাস। কিছুক্ষণ ভেবে পেছন ফিরল। রেয়ানের দিকে তাকিয়ে ভারী গলায় বলল। ওকে এখানে রেখে যেতে হবে। আপাতত এই জায়গায় ওর জন্য সবচেয়ে সেফ। ফাদার আছে যতক্ষণ। আমরা 1 ঘন্টার ভিতরে ফিরে আসব। রিয়ানের কণ্ঠে জড়তা বলল। তবে বস ওই গ্যাংস্টার রিচার্ড এলোকেশি এখন সব থেকে সেফ জায়গায় আছে। যা বললাম তাই কর। গাড়ি বের কর এক্ষুনি, সময় কম, ডু ফাস্ট। তাকবীর কিছুটা গলা উঁচিয়ে বলল। রিয়ানার কথা বাড়ায় না। গ্যারেজের দিকে যেতে থাকলো। তবে ওর তীক্ষ্ণ মস্তিষ্ক এখনও এটা বুঝতে পারল না তাকবীর কিসের উপর ভিত্তি করে এত আত্মবিশ্বাসী স্বরে বলল এলিজাবেথ সেফ থাকবে। রিয়াদ চলে যেতেই তাকবীর নিজের বলা কথাটা আবারও ভাবল। সব ভেবে পরিশেষে আবারও সেই একই উত্তর আসলো, এলিজাবেথ সেফ থাকবে এখানে থাকলে। তাকবীরের ভাবনার সুতো কাটল মেয়েলি স্বরে। আরেও বাঙালি? মেয়েটি সম্ভবত কানাডিয়ান হবে। কথার এক্সেন্টে তাই মনে হলো। তাকবীর মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে ফোনের দিকে দৃষ্টি নিয়ে বলল। ইয়েস, আই অ্যাম। মেয়েটি নিশালো চোখে তাকবীরের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। অতঃপর বলল। ওয়াও, বাঙালি ছেলেরাও এত হ্যান্ডসাম হয়, জানা ছিল না। তাকবীর মেয়েটির দিকে না তাকিয়েই জবাবে বলল। মাই প্লেজার। মেয়েটি এবার ফ্লার্ট করতে শুরু করে তাকবীরের সাথে। ভেতরে ভেতরে খুবই ক্ষুব্ধ হচ্ছে তাকবীর। তবুও সৌজন্যতার সহিত মেয়েটিকে এড়িয়ে যেতে থাকে। তবে মেয়েটি নাছোড়বান্দা। কখন থেকেই ইংলিশে বকবক করিয়ে যাচ্ছে। কি ব্যাপার, তাকাচ্ছ না যে? আমাকে কি পছন্দ হচ্ছে না? পার্টিতে তো সবাই বলল এই ড্রেসে আমাকে কত হট লাগছে। তাকবীর সরাসরি মেয়েটির মুখের উপর বলে দিল। জি না, হচ্ছে না, কারণ আমার ঘরে এর থেকেও সুন্দরী বউ আছে, দুঃখিত। মেয়েটির এগোতে লাগলো বেশ। নিজেকে আরও জাহির করার জন্য চুলগুলো ভালোভাবে সেট করে নিয়ে শক্ত গলায় বলল। সে কি, আমার থেকেও সুন্দর? তাকবীর ফিচেল হাসলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসে এলিজাবেথের স্নিগ্ধ সেই অপরূপ সৌন্দর্য। তাকবীর কল্পনার তার শখের নারীকে দেখতে দেখতে চোখ বুজে মেয়েটির অকপটে বলল। সুন্দরের কথা বলছেন? তাহলে এখনো আপনি আমার এলোকেশিকে দেখাইনি। তার সৌন্দর্যের সাথে কবির বর্ণনাও যায় না। মেয়েটি এবার গর্জে উঠল। তার থেকে কোন দিক দিয়ে কম আমি? আমার কি সেই যোগ্যতা নেই তোমার পার্টনার হওয়ার? রানী হতে যোগ্যতা লাগে, সুন্দর চেহারা তো বাজারেও নাচে। সঙ্গে সঙ্গে জায়গা ত্যাগ করল তাকবীর। মেয়েটি ক্রোধে নিজের চুল টেনে ধরে। এলিজাবেথ এদিক সেদিক সে কখন থেকে খুঁজছে তাকবীরকে। এদিকে ওর ফোনটাও বন্ধ হয়ে গিয়েছে সেই কখন। হঠাৎ কোনোতে হ্যাঁচকা টান অনুভব করল এলিজাবেথ। আবিষ্কার করল নিজেকে পাথরের মতো শক্ত শরীরের মাঝে। পিঠ ঠেকেছে দেয়ালে। এলিজাবেথ ছুটতে চাইছে তবে পারে না। রিচার্ড পাথরের মতো ওর সামনে দাঁড়িয়ে আছে। এলিজাবেথকে ওর দু হাতের মাঝখানে লক করে এলিজাবেথ ছুটতে না পেরে কামড় বসালো ওর কানের পাশ দিয়ে দেয়ালে ঠাঁই নেওয়া রিচার্ডের হাতে। তবে তা যে খুব প্রভাব ফেলেছে রিচার্ডের ওপর এমনটা নয়। রিচার্ড নিষ্প্রভ, দ্বিধাহীন, একগুঁয়ে দৃষ্টিতে চেয়ে আছে মোস্টামুষ্টি করতে থাকা এলিজাবেথের দিকে। নীল চোখ জোড়ায় এখন নেই কোনো হিংস্রতা, নেই ক্ষুব্ধতা। আছে কিছু একটা যা গ্যাংস্টার বস নিজেও জানে না। আপনার চামড়া কি গন্ডারের চামড়া?
এত বলি তাও গায়ে লাগে না? ছাড়েন বলছি আমাকে। কেন বারবার আসছেন? ছেড়ে দেন না আমার পিছু। রিচার্ড নিমিষেই তাকিয়ে থেকে বলল, ভিলেনরা কখনো হার মানে না, কারণ তারা একঘেয়ে ও অনমনীয়, বিশেষ করে যখন তারা এইটুকু বলে থেমে গেল রিচার্ড। এলিজাবেথ ছটফটিয়ে উঠল। যখন তারা কি হলো বলুন? আকস্মাৎ রিচার্ড এলিজাবেথকে ঘুরিয়ে ওর হাত পিঠে চেপে মুচড়ে ধরে। ব্যথায় কুকরিয়ে উঠল এলিজাবেথ। উগ্রতা ফেটে হিংস্র জন্তুর মতো গর্জন করে উঠল রিচার্ড। এলিজাবেথের হাত অধিক চাপ প্রয়োগ করে চাপা ক্ষোভ নিয়ে বলল, মুখে খুব বলে ফুটেছে দেখছি। ভয় পাস না আমাকে? হ্যাঁ, এলিজাবেথ ভয় পায়, খুব ভয় পায় রিচার্ডকে। রিচার্ডের উপস্থিতি মৃত্যুর প্রতিচ্ছবি নিয়ে দাঁড়ায় ওর সামনে। তবুও আজ এলিজাবেথ নিজেকে শক্ত করে নেয়। ওর কণ্ঠে কঠোরতা, চোখে দৃঢ়তা, জেদি গলায় সে বলে, না, ভয় পাই না। রিচার্ড হাতের চাপ আরও দৃঢ় করল। এবার এলিজাবেথের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু ওর আগত ভয় তবুও হৃদয় টলল না। শীর্ণ তবুও দৃঢ় কণ্ঠে বলল, বৃষ্টি ছাড়া যেমন ফুল বড় হয় না, তেমনই নারীও কষ্ট ছাড়া শক্ত হতে পারে না। ধ্বংসের পর আমি আবার উঠে দাঁড়াবো। তখন আর কেউ বারবার দমকা হাওয়ার মতো এসে আমাকে ভাঙতে পারবে না। ধ্বংস আর পাপাচারে লালিত হৃদয়হীন এক গ্যাংস্টার রিচার্ডের চোখে ঝলসে উঠল পৈশাসিক উন্মাদনা। রিচার্ডের সাইকোপ্যাথিক মস্তিষ্কে হিংস্রতা ফোটায় ফোটায় জমা হতে লাগলো। ঠান্ডা অথচ ভয়ঙ্কর স্বরে ফিস করে বলল, তুমি ধ্বংস থেকে উঠে দাঁড়ালে আমি তোমার শিরায় এমন আগুন বয়ে দিই যে সমগ্র সৃষ্টিকে ছাই করে ফেলতে পারে। বাহ বাহ, নারী সঙ্গ ঘৃণা করা গ্যাংস্টার রিসোর্ট কায়ান্থ বুঝি আড়ালে এসব করে? পেছন থেকে ভেসে আসা আগ্রহত বিদ্রুপ স্বরে রিচার্ডের কপালের পাশের রগগুলো টকবগিয়ে উঠল। এই মুহূর্তেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রিচার্ডের হাত ছেড়ে দেয় হিংস্র বাঘের মতো পেছন ঘুরে ফিরে। মুক্তি পেয়ে এলিজাবেথ হাত চেপে ধরে নীরবে কাঁদতে লাগলো। রিচার্ডের সামনে দাঁড়িয়ে আছে চারজন মাফিয়া, প্রত্যেকের ঠোঁটের কোণে বিদঘুটে হাসি, তাদের চোখে জলজল করছে লালসা। এর মধ্যে একজন ছিল সেই শয়তান যে কিছুক্ষণ আগে রিচার্ডকে প্রস্তাব দিয়েছিল এলিজাবেথকে বেঁচে দেয়ার। ওদের দৃষ্টির ইঙ্গিত বুঝে রিচার্ড এলিজাবেথকে লম্বা হাত টেনে নিয়ে নিজের পেছনে নিয়ে গেল। নিজে ঢাল হয়ে দাঁড়ালো সামনে, কোনো কথা বলল না। কিন্তু রিচার্ডের চোখে ফুটে উঠল দহন। সেই আগুনের শিখায় ক্রোধের এমন অগ্নি জ্বলছে যেন পুরো পৃথিবী পুড়িয়ে ফেলতে পারে। সেই মাফিয়াটা আবারও বলল, গ্যাংস্টার রিসোর্ট কায়নাতের বুঝি এটাই আসল রূপ? তবে বলতে হবে, মায়েরে রুচি আছে তোমার, বেছে বেছে করা একটা মাল নিয়েছো। নোংরা কথাগুলো তীরের ফলার মতো গিয়ে বিচ্ছে এলিজাবেথের বুকে। রিচার্ডের মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে কথাগুলো। দাঁতে দাঁত চেপে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আমি কোনো প্রকার ওয়ার্নিং দিতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, মুখ সামলে। ভুলে যেও না তোমরা কার সামনে কথা বলছো। সেই মাফিয়াটা শব্দ তুলে হাসল, সঙ্গে তাল দিল বাকি তিনজন, যেন তারা কোনো নাট্যমঞ্চে দাঁড়িয়ে আছে। নির্বিকারভাবে নিষ্ঠুরভাবে ক্রমশই ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে রিচার্ডের। রিচার্ড গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠল। এলিজাবেথ খুব ভালো করেই বুঝতে পারছে এখানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এখনই শিখতে হবে এই জায়গা রক্তে। রিচার্ড তেড়িয়ে দুকদম সামনে যেতে নেয়, তখনই এলিজাবেথ করে বসল এক কাণ্ড। পেছন থেকে আলগোছে নিজের হাত রাখল রিচার্ডের আঙ্গুলের ভাঁজে ভাঁজে। থমকে গেল রিচার্ড। তার অগ্নিসম ক্রোধ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এই প্রথমবারের মতো এলিজাবেথ নিজে থেকে স্পর্শ করল রিচার্ডকে। পৈশাসিক ক্রোধ এবং হিংস্রতা যা একের পর এক বেরিয়ে উঠছিল, তা এক অদৃশ্য শিথিলতায় ভেসে উঠল এক স্পর্শে। এক লাশময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে গ্যাংস্টার বস স্তম্ভিত হয়ে গেল। তা এভাবে নিজে আর কতদিন মধু খাবে একা একা? আমাদেরও একটু স্বাদ নিতে দাও। ঠাস! কয়েক সেকেন্ডের জন্য থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাসিক আড্ডায়। সচক্ষে নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গতি হারায় এলিজাবেথের রিসপন্ড হন। পেছন থেকে খামচে ধরে রিচার্ডের শার্ট। রিচার্ডের রিভলভারের সরু নল থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। নিন্দনীয় কথা বলা মাফিয়াটা ধাতব মেঝেতে পড়ে কয়েক সেকেন্ডে ছটফটিয়ে নিস্তেজ হয়ে গেল। উপস্থিত সকলে কেঁপে উঠল।
সতর্ক হয়ে গেল আর সকল মাফিয়ারা, সাথে 3 জন এবং ওদের সাথে থাকা সকল বডিগার্ড গান পয়েন্ট করে রিচার্ডের ওপর। টানটান উত্তেজনাময় পরিবেশ, বাতাসে ছড়িয়ে যায় আতঙ্ক। তবুও রিচার্ড শক্ত, চোখে মুখে নেই বিন্দুমাত্র ভয়। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকিয়ে আছে নিথর দেহের দিকে। হঠাৎ কোথা থেকে ঝড়ের বেগে আসে লুকাস, সাথে সাথে নিজের রিভলভার বের করে নিস্তেজ দেহের উপর পরপর 5টি শুট করে। সকলে কান চেপে ধরল বিকট শব্দে, ভয়ে গুটিয়ে গেল তার সকল মাফিয়ারা। রিচার্ডকে গান পয়েন্টে নেওয়া হাতগুলো নিমিষেই তৎক্ষণাৎ নিচে নেমে গেল। রিচার্ড খপ করে চেপে ধরল এলিজাবেথের হাত, চারপাশে গভীর দৃষ্টিতে তাকিয়ে সকলের উদ্দেশ্যে দাপুটে গলায় চেঁচিয়ে বলল, আমার জিনিসের দিকে তাকানোর সাহস করলে এর থেকে ভয়ঙ্কর পরিণত হবে। রিচার্ডের কণ্ঠে এমন শীতল হুমকি ছিল যে কেউ আর মুখ খোলার সাহস করল না। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, সবাই গুটিয়ে গেল ভয় আর আতঙ্কে। রিচার্ড এক মুহূর্তের জন্য লুকাসের দিকে তাকালো। গম্ভীর দৃষ্টি বিনিময়ের পর লুকাস মাথা নাড়ল, বুঝিয়ে দিল কাজ শেষ। ফাদারকে সে ম্যানশনে কৌশলে পাঠিয়ে দিয়েছে। গিরগিটির রং বদলানোর চেয়েও দ্রুত বদলে গেল রিচার্ডের অবয়ব। হিংস্রতা হঠাৎ স্থির অথচ অদম্য এক দৃঢ়তার রূপ নিল। এলিজাবেথের হাত শক্ত করে ধরে কোনো কথা না বলে টেনে নিয়ে যেতে থাকলো পার্কিং লটের দিকে। পেছনে নেমে এলো এক নিঃশব্দ ভয়ানক নীরবতা। পার্কিং লটে যেতেই এলিজাবেথ ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। অনবরত কাঁপছে ওর চোখের পাতা, কাঁপছে গলা। রিচার্ডের থেকে দূরে পেছাতে পেছাতে বলল, আপনি একটা খুনি, আপনি ভালো মানুষ। বলে সামনে ঘুরে দৌড় দেয়। রিচার্ড ছো মেরে ধরে ফেলল এলিজাবেথকে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির মতো চোয়াল শক্ত হয়ে রয়েছে। এলিজাবেথকে হ্যাসকার টানে নিজের কাছে টেনে চিবুক চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সাথে থাকবি না? ঠিক আছে, চল, তোকে তোর আসল জায়গায় নিয়ে যাচ্ছে। এলিজাবেথের শরীর জুবুথুবু হয়ে কাঁপতে লাগলো, চোখে ভয় আর আতঙ্কে স্পষ্ট। কান্নার তোর ধীরে ধীরে বাড়তে থাকলো। তার গলা বুঝে এলো, ভাঙা ফ্যাসফ্যাসে কণ্ঠে কাপা গলায় আধভাঙা গলায় বলল, তো কোথায়? আমার বেডরুমে। এলিজাবেথকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকলো রিচার্ড। বুক শুকিয়ে এলো এলিজাবেথের, শরীর ছেড়ে দিয়ে নিচে বসে পড়ল। রিচার্ড অগ্নি চোখে ওর দিকে তাকায়। এলিজাবেথ অনবরত কাঁদতেই আছে। ওর এক হাত রিচার্ডের হাতে, আরেক হাত মুক্ত। সেই হাতে রিচার্ডের পা চেপে ধরল এলিজাবেথ। আকুতি মিনতি করে বলতে লাগলো, আমি আপনার ভাই পড়ছি, দয়া করে আমাকে ছেড়ে দিন, ভালো মানুষ খুঁজবে আমাকে। রিচার্ড দাঁড়ালো, ঘুরে ফিরল। এলিজাবেথের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল। একটু ঝুঁকিয়ে ফিসফিসিয়ে বলল, খুঁজবে? তা কোথায় তোর ভালো মানুষ? এলিজাবেথ কোনো জবাব দিতে পারে না। বিষণ্ণ ভগ্ন হৃদয় ভিতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল ভেতরে। ওর চোখের কোণে লুকিয়ে থাকা কান্নার আভাসও অশ্রুর ভারে ডুবে গেল। এই মুহূর্তে রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি এলিজাবেথের ভেতরে সমুদ্রের উত্থাল পাতাল ঢেউয়ের মতো আঘাত হানছে। এলিজাবেথের অসহায় করুণ দৃষ্টির বিপরীতে রিচার্ডের চোখ ছিল কঠোর, অদম্য। এলিজাবেথের কান্নার তোর আস্তে আস্তে কমে এলো। ভাঙা কণ্ঠে গভীর অসহায়তায় বলল, দয়া করে আমাকে যেতে দিন, যদি দরকার হয় আমি আপনার পায়ে ধরবো, তাও যেতে দিন আমাকে। এই মুহূর্তে আপনাকে আমার খুব ভয় লাগছে। এলিজাবেথের গলায় অসহায়তা আর ভয়ের প্রতিধ্বনি রিচার্ডের ভেতরেও এক অদ্ভুত অশান্তির ঢেউ তুলল। কিন্তু মুখের দৃঢ়তা এক চুলো নড়ল না। হঠাৎ কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে বাজেভাবে হাসল রিচার্ড। সোজা শটানভাবে দাঁড়ালো, হাসকি স্বরে বলল, ওকে, পায়ে ধরবি ধর, তবে শুধু ধরলে হবে না, হাত ধীরে ধীরে অগ্রসর হতে হবে উপরে। আর আমি যেখানে থামতে বলবো ঠিক সেখানেই থামতে হবে। এলিজাবেথের রিচার্ডের কথার মানে বুঝতে 2 মিনিট লাগলো। রিচার্ডও যেন ওকে আরামসে সময় দিল। রিচার্ডের কথার মানে বুঝতে পেরেই এলিজাবেথ ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। আবারও বাদ ভাঙে কার্নিশে। রিচার্ড আর কোনো কথা বাড়ায় না। এলিজাবেথকে বসা অবস্থায় টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। এলিজাবেথ এবার না পেরে বাধ্য হয়ে তড়িঘড়ি করে বলল, ভয় পাই, ভয় পাই, আপনাকে আমি ভয় পাই, অনেক ভয় পাই। থামল রিচার্ড, ঠোঁটে ফুটে উঠল বিজয়ীর হাসি। সে তো এটাই শুনতে চেয়েছিল এতক্ষণ। ছেড়ে দিল এলিজাবেথের হাত। আচানক পাজা কোলে তুলে নিল এলিজাবেথকে। হক চকিয়ে গিয়ে রিচার্ডের শার্ট খামচে ধরে এলিজাবেথ। রিচার্ড ওকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির দিকে হেঁটে যেতে নিজে থেকেই বলল, পায়ের গোড়ালে ফুলে গেছে, হাঁটতে পারবে?
সত্যি অনেকক্ষণ যাবৎ হিল পরে থাকার কারণে পায়ের গোড়ালি ফুলে গিয়েছে। সে কখন ব্যথায় টনটন করছিল, তবে অচেনা অপরিচিত জায়গা হওয়ায় এলিজাবেথকে এভাবেই থাকতে হয়েছিল। আর এতক্ষণ টানাটানির ফলে তো পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এলিজাবেথ শুধু নীরবে মাথা নাড়ালো, বোঝালো পারবে না। পরপর নিভু স্বরে বলল, বললাম তো ভয় পাই। এখন আর কোথায় নিয়ে যাচ্ছেন? রিচার্ডের গম্ভীর গলার জবাব, এই পার্টি এখন তোমার জন্য সেফ না, হোটেলে দিয়ে আসছে। তোর ভালো মানুষ লাপাত্তা। মানে? রিচার্ড কায়নাত অতিরিক্ত প্রশ্ন পছন্দ করে না। রিচার্ডের কড়া গলায় এলিজাবেথ একদম চুপ হয়ে গেল, মুখে তালা মেরে নিশ্চুপ বসে রইল। রিচার্ডের প্রতিটি শব্দ বিপজ্জনক বাণীর মতো মনের গভীরে শুধু প্রার্থনা করছিল কোনোভাবে ঠিকঠাক হোটেলে পৌঁছতে পারলেই হলো। তারপর পলিক্লিনিকো ইউনিভার্সিটিরিও এ জেমিল হাসপাতাল, ইটালির বৃহত্তম হাসপাতালের রিসেপশনে দাঁড়িয়ে তাকবির ডাক্তারের সঙ্গে কথা বলছিল, মুখে আনন্দের আলো, যা অনেক সাধনার পর আজ কিছু অর্জনের বিনিময়। চোখে খুশির ঝলকানি ভাবনায় ঝরে পড়ছে। পাশে চুপচাপ দাঁড়িয়ে রিয়ান, তাকবীরের কথোপকথনে মনোযোগী, ওর মুখেও প্রশান্তির ছাপ। হঠাৎ করে হাসপাতালের করিডোরে একদল ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে তড়িঘড়ি নিচের দিকে ছুটে গেল। তাকবীর একবার সেদিকে তাকায়, কিন্তু তেমন আমলে নিল না। আবারও ডক্টরের সঙ্গে কথায় মন দিল। তবুও এই আনন্দের মাঝেও কোথাও যেন তাকবীরের মনে এক অদ্ভুত অশান্তি। ডক্টরের দিকে তাকিয়ে বিনয়ের সঙ্গে বলল, এক্সকিউজ মি। অতপর রেহানের দিকে ফিরে নিচু গলায় বলল, পার্টির কি অবস্থা? তোমার ম্যামের একটা খবর নাও এক্ষুনি। রেহান যথারীতি মাথা নাড়িয়ে ফোন বের করে সাইডে চলে গেল। তাকবীরের কণ্ঠ নিচু হলেও ডাক্তারের কান এড়ায়নি। ভদ্রলোক হেসে বললেন, আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন তাই না? তাকবীর ফিচেল হাসল। অদ্ভুতভাবে এলিজাবেথের কথা উঠলেই ওর মুখের রং বদলে যায়, চোখে মুখে এক ধরনের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে। তাকবীর হাসি চাপা গলায় বলল, খুব, নিজের থেকেও বেশি, তার জন্য তো এত কিছু করছে। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, আরেকবার ভেবে দেখুন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাকবীর দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ডক্টর, আর কিছু প্রয়োজন নেই। আমি সুন্দর একটা জীবন চাই, বাকি সময়টা শান্তিতে কাটাতে চাই। ঠিক তখন স্ট্রেচারে চাকার কর্কশ শব্দ করিডর ভরিয়ে তুলল। অজান্তেই তাকবীরের চোখ সেদিকে চলে গেল। এক মুহূর্তের জন্য তাকবীরের দৃষ্টি আটকে গেল স্ট্রেচার থেকে ঝুলে থাকা লাল চুলের উপর। ডক্টর বারবার ডাকতে থাকলেও তাকবীর শুনতেই পাচ্ছিল না। ওর গভীর উদ্বিগ্ন দৃষ্টি স্থির অপারেশন থিয়েটারের দিকে, অগ্রগামী স্ট্রেচারের দিকে। ডক্টর বাধ্য হয়ে তুড়ি বাজালো তাকবীরের চোখের সামনে। চমকে উঠল তাকবীর, হতচেতন ভাব কাটিয়ে ডক্টরের দিকে তাকালো। ডক্টর ভ্রুকুসকে বললেন, কি হলো? আপনার মন কোথায়? তাকবীরের গলা শুকিয়ে গেছে অজান্তেই। শুষ্ক ঢুক গিলে স্ট্রেচার যেদিকে গেল সেদিকে আঙুল তুলে বলল, ডক্টর এখনই। তাকবীরের গলায় অস্বাভাবিক কাঁপন। ডক্টর তাকবীরের বাক্য সম্পূর্ণ হবার আগেই বিরক্ত ভঙ্গিতে বললেন, আরে মিস্টার, হসপিটালে এমন কত রোগী তো আসে প্রতিদিন। তবুও তাকবীর কিছুতেই স্থির হতে পারছে না। ওর ভেতরে এক অজানা অস্থিরতা, ঘন ঘন গভীর শ্বাস নিচ্ছে। ঠিক তখনই রেয়ান ছুটে এলো। দুজনের চোখের দৃষ্টি মিলে গেল। রেয়ান তাকবীরের ভেতর চোখ দুটির দিকে চেয়ে গভীর গলায় বলল, বস, ম্যাম পার্টিতে নেই। মুহূর্তে যেন থমকে গেল তাকবীরের দুনিয়া। এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো ছুটে গেল অপারেশন থিয়েটারের দিকে। ইতিমধ্যে এলিজাবেথকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। লুকাস আগে থেকেই ওটি রেডি রাখতে বলে রেখেছিল। তাকবীর পৌঁছেই দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে শুরু করে। ধাক্কানোর সাথে সাথে ভাঙা শব্দের মতো কিছু ভেঙে যাচ্ছিল তাকবীরের ভেতরেও। আশেপাশে সবাই থমকে ওর দিকে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। কেউ কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে তাকবীরের ছটফটানি আর অস্থিরতায়। তাকবীর এক মুহূর্তের জন্য থামল না। একের পর এক ধাক্কা দিয়েছে, যেন দরজা খুললেই ওর সবকিছু ঠিক হয়ে যাবে। বাধ্য হয়ে রেয়ান এগিয়ে গেল, জাপটে ধরে তাকবীরকে টেনে ব্রেঞ্চে বসালো। তাকবীর তখনও থামেনি, শরীর ছটফট করছে, কিছুতেই স্থির হতে পারছে না। ওর ভারী শ্বাস প্রশ্বাস করিডোরের পরিবেশটাও আরও চাপা করে তুলল। রেয়ান তাকবীরের কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তাকবীরের অশান্তি এত সহজে থামার নয়। দীর্ঘক্ষণ পর অপারেশন থিয়েটার লাল বাতি নিভে গেল। ডক্টর বেরিয়ে আসতেই তাকবীর ছুটে গেল ডক্টরের কাছে। এক মুহূর্তও দেরি না করে ভাঙা কণ্ঠে ছটফট করে জিজ্ঞাসা করল, ডক্টর, আমার এলোকেশি, শি ইজ ওকে?
ডক্টর মুখ থেকে মাস্ক খুললেন, তাকবীরের চোখের গভীর ভীতির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, শি ইজ টোটালি ফাইন। গুলিটা কাদের পাশের নরম মাংসের ভিতর দিয়ে বেরিয়ে গেছে। তেমন কোনো বড় ক্ষতি হয়নি, শুধু সামান্য রক্তক্ষরণ হয়েছে। ভয়ে সেলস হয়ে গিয়েছিল। আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ডক্টরের কথা শোনার সঙ্গে সঙ্গে তাকবীরের শরীরের সব ভার নেমে গেল। এক গভীর স্বস্তির শ্বাস ছাড়ল, কিন্তু ঠিক পর মুহূর্তেই অদ্ভুতভাবে চেহারার রং বদলে গেল। স্বস্তির জায়গায় জায়গা নিল ভয়ঙ্কর হিংস্রতা। তাকবীরের চোখে জ্বলতে থাকা ক্রোধের আগুন থেকে রেয়ান হতচকিত হয়ে গেল। তাকবীর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকস্মিক ঝাঁপিয়ে পড়ল রেয়ানের উপর। রেয়ানের গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ধরল। তাকবীর অস্বাভাবিকভাবে ঘন ঘন শ্বাস নিয়েছে আর বন্য প্রাণীর মতো গোঙাতে গোঙাতে বলল, আমার এলোকেশিকে তোর ভরসা রেখে এসেছিলাম, তবে কেন ও হাসপাতালের বেডে? আমি তোকে খুন করব, খুন করে ফেলবো। তাকবীরের চোখে পাগলামি, হাতে অসহ্য শক্তি, চাপে দৃঢ়তা এতই ছিল যে নিঃশ্বাস আটকে আসে রেয়ানের। রেয়ান কোনো রকমে ফিসফিসিয়ে বলল, বস বস শান্ত হন, আমি রেয়ান আপনার বডিগার্ড। কিন্তু এই মুহূর্তে তাকবীরের কানে কোনো কথাই যাচ্ছে না। ওর ক্রোধ যেন সমস্ত পরিবেশকে গ্রাস করে নিচ্ছে। এবার হয়তো রক্ত ঝরবে তাকবীরের রক্তিম বর্ণ ধারণ করা চোখ দিয়ে। তাকবীর তখন ক্ষুধার্ত সিংহের মতো রেয়ানের উপর ঝাঁপিয়ে পড়েছে। শিকারকে শেষ করেই ক্ষান্ত হবে আজ। চিৎকার করে বলতে লাগলো, তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেব? আমার এলোকেশি শুধু আমার। পুরো দুনিয়াও যদি আমার বিপক্ষে চলে যায়, তাও এলোকেশি আমার। কেউ আমার এলোকেশিকে আমার থেকে দূরে সরাতে পারবে না। তুই আবার কষ্ট দিয়েছিস ওকে, ছাড়বো না তোকে আমি। তুই জানিস না, এলিজাবেথ শুধু আমার ভালোবাসা নয়, আমার সব কিছু। এলিজাবেথকে তুই ভালোবাসিস না, ও শুধুমাত্র তোর জেদ। রেয়ানের শ্বাসরুদ্ধ হয়ে আসে, গলা থেকে কর্কশ গঙানির শব্দ বের হচ্ছে। ধীরে ধীরে দুর্বল কণ্ঠে উচ্চারণ করল, বস আপনি রেয়ান। তাকবীরের শরীর হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো কেঁপে উঠল। ওর হাত থেকে রেয়ান হঠাৎই পড়ে গেল মেঝেতে। গলা চেপে রেয়ান হাঁপাতে লাগলো। তাকবীর আর কিছু না বলে পাগলের মতো ছুটে ওয়াশরুমে ঢুকলো। পানি ছেড়ে মাথা পানির নিচে ধরে রাখলো। হাত দিয়ে মাথায় আঘাত করতে করতে ফিস ফিস করে বলল, এ আমি কি করছি? কেন নিয়ন্ত্রণ রাখতে পারছি না এলোকেশি? পানির স্রোত তাকবীরের মুখ আর চুল ভিজিয়ে দিয়েছে, কিন্তু ভেতরের অস্থিরতা আর অপরাধবোধ থামছে না। চোখে রাগ, কপালে ভাঁজ, কিন্তু গলায় কণ্ঠে হাহাকার। ঘুষি মেরে আঘাত করতে থাকলো দেয়ালে। তাকবীরের মনে সবকিছু নিয়ে প্রচণ্ড অস্থিরতা, যদিও এখনো অনেক রহস্যময় অমীমাংসিত। তবে এক ব্যাপারে তাকবীর নিশ্চিন্ত ছিল যে রিচার্ড হয়তো এলিজাবেথকে ভালোবাসে, আর সেই কারণেই এলিজাবেথের পেছনে এভাবে লেগে থাকা। তবে রিচার্ডের প্রকৃতি সম্পর্কে তাকবীর নিশ্চিত ছিল না। আর যাই হোক, রিচার্ড এলিজাবেথের ক্ষতি করতে চায় না, বরং কষ্ট দিয়ে আনন্দ পায়। রিচার্ড সব সময় মানুষের দুর্বলতা খুঁজে বের করে এবং সেটার সুযোগ নেয়। এলিজাবেথকে নিয়ে রিচার্ডের এই আচরণও ওর সেই বৈশিষ্ট্যেরই অংশ। তাই আজ পার্টিতে রিচার্ডের ওপর ভরসা করেই তাকবীর এলিজাবেথকে রিচার্ডের হাতে রেখে এসেছিল। তাকবীরের ভাবনা ছিল ফাদারের উপস্থিতিতে রিচার্ড কিছুই করতে পারবে না, কিন্তু আজ যা ঘটেছে তা তাকবীরের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করেছে। এই মুহূর্তে তাকবীর বুঝতে পারছে এলিজাবেথকে একা রাখা মানেই মৃত্যুর ঝুঁকির মুখে ফেলে দেয়া। তাকবীর যে কোনো মূল্যে এলিজাবেথকে সুরক্ষিত রাখতে চায়, তাই নিজের শত্রুর ভরসায় রেখে এসেছিল এলিজাবেথকে। কিন্তু আজকের ঘটনাগুলো তাকবীরকে হতবাক করে দিয়েছে। তাকবীরের চিন্তার প্রতিটি স্তরে প্রশ্ন আর প্রতিটি উত্তরই ওকে আরও বেশি অস্থির করে তুলছে। আর আজ রিচার্ডের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। রিচার্ড ইচ্ছাকৃতভাবেই এলিজাবেথের উপর গুলি চালিয়েছিল, তবে এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত উদ্দেশ্য। রিচার্ড জানত যদি ও এলিজাবেথকে ওদের হাত থেকে সরাসরি বাঁচিয়ে নেয়, তবে এলিজাবেথ সবার নজরে চলে আসবে, আর এতে এলিজাবেথের জীবন আরও বিপজ্জনক হয়ে উঠত। রিচার্ডের শত শত শত্রু, যারা রিচার্ডকে মারতে না পেরে বারবার এলিজাবেথকে টার্গেট করত। এই পরিস্থিতি এড়াতেই রিচার্ড সিদ্ধান্ত নেয় এলিজাবেথের উপর গুলি করার। নিজের নিশানার উপর ছিল চরম আত্মবিশ্বাস, তাই রিচার্ড এমনভাবে গুলি চালায় যাতে বুলেট কাঁধের মাংসের ফাঁক দিয়ে বের হয়ে যায় এবং এলিজাবেথ বড় কোনো আঘাত না পায়। রিচার্ডের পরিকল্পনা অনুযায়ী ঘটনাটি ঘটল, তাই গুলি এলিজাবেথের শরীরে আঘাত করলেও প্রাণঘাতী হয়নি। রিচার্ড জানত এই কৌশলেই এলিজাবেথকে দীর্ঘমেয়াদে রক্ষা করবে।
কোবরা ম্যানশন। ম্যানশনটির নাম যেমন রহস্যময়, তার পরিবেশও তেমনই বিভীষিকাময়। চারপাশ জুড়ে থমথমে নিস্তব্ধতা। বিশালাকার গেটটি কিং কোবরার লেজের আদলে তৈরি। তার ধাতব শৈলীর কেমন এক শীতল হুমকি জড়িয়ে আছে। লনের এ প্রান্ত থেকে ও প্রান্তে পাখির ডানার মতো বড় পাখনা জোড়া নিয়ে টহল দিয়েছে সহস্র সিপাহীরা। তাদের পিঠে মরণঘাতী অস্ত্র ঝুলছে। চোখগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি ছায়া আলো স্ক্যান করে চলেছে। হঠাৎ এক অস্বাভাবিক বিকট শব্দে নিস্তব্ধতা চুরমার হয়ে যায়। কালো রঙের একটি BMW প্রচণ্ড জোরে ব্রেক কষে থামে ম্যানশনের গেটের সামনে। টায়ারের কর্কশ ঘর্ষণ কানে লাগতেই গার্ডের ইয়ারপিসে সতর্ক সংকেত পৌঁছে যায়। সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে থাকা সহস্র বাহিনী ফটকের সামনে জড়ো হয়ে যায়। তাদের বন্দুকের নলগুলো নিশানায় অটল। ড্রাইভারের দরজা খুলে দ্রুত বেরিয়ে আসে লুকাস। কোনো দ্বিধা না করে গাড়ির পেছনের দরজা খুলে দেয়। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে আসে রিচার্ড। তার পরনে এখনও পার্টির স্যুট, তাতে লেগে আছে কিছুক্ষণ আগের ধ্বংসলীলার ছাপ। ঠান্ডা চোখে চারপাশের গার্ডের দিকে একবার তাকায় রিচার্ড। বেরিয়ে আসলো ন্যাসো। তিনটি কালো ছায়ার মতো ফিগার একসাথে এসে থামে, আড়াআড়ি দাঁড়িয়ে যায়। তিনজনের পরনেই কালো পোশাক, অন্ধকারের মূর্ত প্রতীক। তাদের উপস্থিতি চারপাশে এক অদৃশ্য হুমকি ছড়িয়ে দেয়। শরীরের গঠন আর অদ্ভুত শীতল অভিব্যক্তি বলে দেয় এরা কোনো সাধারণ মানুষ নয়। একসঙ্গে তিনজন সামনের দিকে পা বাড়ায়। পদক্ষেপে একে একে তাদের শক্তির স্বাক্ষর রেখে চলে। রিচার্ডের মুখ ঢাকা কালো মাস্কে, অথচ চোখে লুকিয়ে আছে তীব্র আগুন। ক্ষোভের তীব্রতা এতই যে কারো স্নায়ু গলিয়ে দিতে পারে। ম্যানশনের গেটের সামনে পৌঁছতেই প্রধান গার্ড তাদের পথ আটকালো। তবে তার চোখের গভীরে ছিল ভয়ের স্পষ্ট ছাপ। রিচার্ডের দৃষ্টির অগ্নিবর্ণ শীতলতায় সেও ভিতরে ভিতরে কেঁপে উঠল। তবু ডিউটির প্রতি দায়বদ্ধতার কারণে তাকে দৃঢ় থাকতে হলো। ঠিক তখনই গার্ডটির ইয়ারপিস থেকে সংকেত এলো। গার্ড তর্জনী চেপে ইয়ারপিসে শুনতে লাগলো বসের আদেশ। কয়েক মুহূর্তের জন্য মুখে গম্ভীরতা খেলা করল, অতঃপর এক নিম্ন অথচ গভীর স্বরে বলল, ওকে বস। পরপর রিচার্ডের দিকে তাকিয়ে কণ্ঠে শীতল নির্দেশনা ঝরল। যে কোনো একজন ভিতরে যেতে পারবে। রিচার্ড মুহূর্তের জন্য থামল। ওর চোখের পলকহীন দৃষ্টি গার্ডের আত্মবিশ্বাস চূর্ণ করে দিতে উদ্যত। পরপর কোনো কথা না বলেই রিচার্ড এগিয়ে গেল। পেছনে ছায়ার মতো তার সঙ্গীরা দাঁড়িয়ে রইল নিঃশব্দ পাহারায়। ন্যাসো লুকাস গার্ডটির দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করতেই গার্ড সাথে সাথে চলে গেল এবং তাদের মুখের উপর গেট লাগিয়ে দিল। রিচার্ড তার স্বতঃস্ফূর্ত কদমে লনের মাঝখানের সরু পথ ধরে এগিয়ে যাচ্ছে। শৈলের প্রতিটি ভঙ্গিমায় অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন এ পথ তারই জন্য তৈরি। চোখে মুখে নেই এক ফোঁটা উৎকণ্ঠা, বরং রিচার্ডের চোখের গভীরে হিংস্র শিকারীর মতো আত্মবিশ্বাসের ঝলক, যা প্রতিটি পদক্ষেপে ধ্বনিত হয়। চারপাশে ছড়িয়ে থাকা সহস্র গার্ডদের দৃষ্টি রিচার্ডের ওপর নিবদ্ধ। কেউ কেউ হতবাক হয় রিচার্ডের নির্লিপ্ত অ্যাটিটিউড দেখে। শত্রুর একেবারে গোপন দুর্গে ঢুকে পড়েও তার এমন নির্ভীকভাবে এগিয়ে যাওয়া তাদের বুঝিয়ে দেয় এ লোককে থামানো সহজ নয়। ম্যানশনের বিশাল দরজার সামনে গিয়ে থামল রিচার্ড। মুহূর্তের জন্য নিস্তব্ধতা, তারপর কর্কশ ইস্পাতের ঘর্ষণের মতো শব্দ মাইকে প্রতিধ্বনিত হলো, যা বোঝালো মাইকটি চালু করা হয়েছে। সতর্ক বার্তা আসছে, তেমনটাই আশা করেছিল রিচার্ড। মাস্কের নিচে রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফুটল। মাইকের রোবোটিক্স স্বর ধাতব কর্কশতায় ভেসে এলো। মাইকে অনবরত কর্কশ শব্দ তুলতে লাগলো। রিচার্ড দৃঢ় গলায় বলল, What's my trouble? মাইক থেকে এবার ভেসে এলো কর্কশ শব্দ, যেন প্রশ্নবাণ ছুড়ছে। এ মার্কস। কথা শেষ হতেই রিচার্ড শটান হয়ে দাঁড়ায়, কণ্ঠে ঠান্ডা অথচ দৃঢ়তা। Good. I expose my face? ইয়েস স্যার। রিচার্ডের দাপুটে কণ্ঠস্বর। Negative. আর ইউ আন্ডার ট্রিপ? রিচার্ডও প্রতিটি কথার জবাব ঠান্ডা মেজাজে নিখুঁত আত্মবিশ্বাসে উত্তর দিল। Are you unromantic? এই আত্মবিশ্বাসের সাথে বেড়ে ওঠা কারো কাম্য নয়। তৎক্ষণাৎ দুভাগ হয়ে খুলে গেল বিশাল দরজা। সাধারণত ঘরে ঢুকলেই প্রথমে বসার ঘর চোখে পড়ে, কিন্তু এই ম্যানশনের দরজার সামনেই বিশাল একটি অফিস। ভেতরে আলো প্রায় নেই বলেই চলে। রিচার্ড ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল ডেস্কের সামনে উল্টো ঘুরে বসে থাকা লোকটির দিকে।
এক মুহূর্ত দেরি না করে রিচার্ড পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল, শক্ত হাতে লোকটির ঘাড় মোচড় দিয়ে নিমিষেই লোকটার প্রাণ কেড়ে নিল। নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়তে রিচার্ডের ভ্রু কুঁচকাল। এটা তার শিকার নয়। ঠিক তখনই অন্ধকারে অসংখ্য টার্গেট লাইটের মতো লাল আলোর বিন্দু এসে রিচার্ডের শরীরে আঁচড় কাটতে লাগলো। প্রতিটি লাল আলো যেন তাদের নিশানা ঠিক করছে। আশেপাশে সহস্র অস্ত্রধারীদের গুঞ্জন মৌমাছির ঝাঁকের মতো ভেসে আসে। রিচার্ড দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণ করার চেষ্টা করল। তখনই হঠাৎ করেই ঘর ভরে উঠল ঝলমলে আলোয়, আর সেই সঙ্গে ভেসে এলো এক কর্কশ অট্টহাসি জেমসের। রিচার্ড গর্জন করতে করতে গ্রীবা ঘুরিয়ে দ্বিতীয় তলায় তাকালো। সেখানে সারি সারি গার্ড দাঁড়িয়ে, তাদের বন্দুকের নল রিচার্ডের দিকে স্থির হয়ে আছে। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে জেমস, তার মুখে এক ঘৃণ্য হাসি ঝলমল করছে, যা আরও বেশি ক্রোধ ছড়িয়ে দেয় রিচার্ডের চোখে। তুমি ডালে ডালে চললে, আমি চলি বাদাই বাদাই। তুই কি ভেবেছিস তোর পরবর্তী পদক্ষেপ আমি জানবো না? আমার রাজ্যে এসে আমাকে মেরে যাওয়ার চিন্তা করিস? রিচার্ড কোনো উত্তর করে না, দাঁতে দাঁত চেপে ধরে রাখে। জেমস আরও বলতে লাগলো, পরিবার টার্গেট মিস হলেও আজ আর হবে না। গুড বাই গ্যাংস্টার বস। সকলে ট্রিগারে হাত বসাবে, তখনই ভেসে আসলো রিচার্ডের উচ্চ শব্দের হাসি। ভরকে যায় সকলে। জেমস অগ্নি চোখে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। রিচার্ড হাসলো কিছুক্ষণ, অথবা ঠাস করে খুলে দিল ওর কোটের বোতাম। তৎক্ষণাৎ সকলের চোখে মুখে ফুটে উঠল ভীতি। রিচার্ডের কোটের ভেতর ফিট করা পারমাণবিক বোমা। শালা, জীবনে শুনেছিস পিঁপড়ে হাতিকে মারতে পারে? তুই কি আমাকে ইন্ডিয়ার চিতাবাঘ ভাবিস যে সাধারণ পাবলিকের সামনে ধরা পড়ে যাবে? আমার লেভেল এত নিচু না, বুঝলি? মারবি তো? হায় মার। ঘন ঘন শুষ্ক ঢোক গিলতে থাকে জেমস। তখনই শব্দে রুম থেকে বেরিয়ে আসে লারা। রিচার্ডকে দেখা মাত্রই যেন আকাশের চাঁদ দেখতে পেল। চোখ ঘুরাতেই যখন উপরে চোখ গেল, সঙ্গে সঙ্গে লারা রিচার্ডের সামনে গিয়ে দু হাত ছড়িয়ে রিচার্ডের বিস্তৃত দেহ ওর ছোট হাত দিয়ে আড়াল করতে চাইল। জেমস আর রিচার্ডের পূর্ব শত্রুতার সম্পর্কে লারা খুব ভালো করেই অবগত। লারা জেমসের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ড্যাড, তুমি এটা করতে পারো না। লারা, সেট অ্যাওয়ে ফ্রম হিম। ড্যাড, ড্রপ দ্য গান। আই সেড ড্রপ দ্য গান। লারা গলা ছেড়ে উশৃঙ্খলের মতো চেঁচালো। জেমস বরাবরই মেয়ের জন্য খুবই পাগল, একটা মাত্র আদরের মেয়ে। বাধ্য হয়ে গান নামিয়ে ফেলতে ইশারা করলো গার্ডদের। তার আগেই রিচার্ড ধাক্কা মেরে লারাকে সরিয়ে দিল। হ্যাঁ, রিচার্ড কানা তেজেকে নিজে প্রতিরক্ষা করতে জানে। পরপর জেমসের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রুষ্ট গলায় বলল, আজ এসে সাহস দেখিয়ে গেলাম, পরবর্তীতে আর দেখা দেখে ছোটার টাইম নাই। ডিরেক্ট উড়িয়ে দিব আমার জিনিসের উপর হাত বাড়ালে। হনহনিয়ে চলে গেল রিচার্ড। তাদের মধ্যে সাপে নেউলে যুদ্ধ চিরকালীন। গুপ্তচররা একে অপরের পেছনে লেগেই থাকে সব সময়। এলিজাবেথের ওপর পরপর দুবার হামলা চেক করেছে তার কেউ না, জেমসই। এলিজাবেথের ব্যাপারে জেমস এবং তার লোকজন ওরা বাংলাদেশে থাকতেই জানতে পারে। তবে প্রথম আক্রমণটা ইটালিতে আসার পরই করে। রিচার্ড সেটা শুরু থেকেই জানত। ফলস্বরূপ মরতে হয়েছিল জেমসের সব থেকে বিশ্বস্ত বডিগার্ডকে। নিজের হাতে মেরেছিল রিচার্ড। সেই ঘটনার প্রতিশোধ হিসেবে আজ জেমস, এলিজাবেথ এবং রিচার্ড দুজনকে একসাথে আক্রমণ করার পরিকল্পনা করেছিল, এক আঘাতে দু পাখি মারার উদ্দেশ্যে। কিন্তু রিচার্ড সে কখনো থামবে না। অবশ্যই রিচার্ডের ইচ্ছাশক্তি এবং ক্ষিপ্রতা তাকে এতই প্রতিরোধহীন করে তুলেছে, আর কোনো বাধাই তাকে থামাতে পারে না। লারা নির্নিমেষ তাকিয়ে থাকলো রিচার্ড যাওয়ার পানে। হঠাৎ করে ঠোঁট কামড়ে হাসল। আই ওয়ান্ট দ্যাট গাই অ্যাট অল কস্ট। লারা! শোনামাত্র উপর থেকে চেঁচালো জেমস। লারা পেছন ফিরল, জেমসের দিকে চেয়ে বাঁকা হেসে সরু গলায় বলল, ইউ নো দ্যাট অলওয়েজ গেট হোয়াট আই ওয়ান্ট। গাড়ি ড্রাইভ করছে ন্যাসো। পাশেই বসে আছে লুকাস। প্যাসেঞ্জার সিটে বসে আছে রিচার্ড, গম্ভীর নিঃশব্দ। লুকাস নিষ্পিস করছে কিছু বলার জন্য। আজ আর নিজেকে থামিয়ে রাখল না লুকাস। মুখে ফুটে উঠল ভেতরের কথা। শুষ্ক ঢোক গিলে সকল জড়তা দূর করে নিল। বস, যা বলতে চাই সরাসরি বলো। রিচার্ডের সরু গলার সরাসরি জবাবে ভরকে যায় লুকাস। আমতা আমতা করতে থাকলো, বলছিলাম কি এভাবে মেয়েটার ম্যাম। ঠান্ডা গলায় নীরব হুঁশিয়ারি রিচার্ডের। একেবারে মিইয়ে যায় লুকাস। ন্যাসো ঠোঁট কামড়ে হাসতে থাকলো। লুকাস আবার বলতে শুরু করলো ভুল সংশোধন করে, ম্যামকে এইভাবে শুট করা ঠিক হয়নি আপনার। গুলিটা কাঁধে না লেগে যদি অন্য কোথাও লাগতো বাঁচানো মুশকিল হয়ে যেত। এমন নিশানা কখন ভ্রষ্ট হয় না লোকা।
আমি যে লক্ষ্যস্থলে আঘাত করি তা অবশ্যম্ভাবী। দুটি লাইনে লুকাসের মুখ বন্ধ করে দেয় রিচার্ড। আজ মুখ খুলল ন্যাসো। ফ্রন্ট মিররে রিচার্ডের দিকে তেসরা নজরে চেয়ে স্টিয়ারিংয়ে হাত চালিয়ে সরু গলায় বলল, আমাদের গ্যাংস্টার বস কি তবে প্রেম পড়েছে? রিচার্ডের স্বাভাবিক গলা বলল, এমনটা কেন মনে হলো? আপনার আচরণে আমি যা বলেছি তা পরিষ্কার হয়ে গিয়েছি। যে রিচার্ড কায়নাত তার আশেপাশে কোনো মেয়েকে আসতে দেয় না, সেই রিচার্ড এখন বারবার সাধারণ এক মেয়ের দিকে ছুটে যাচ্ছে। মেয়েটার দিকে চোখ পড়া প্রতিটি চোখ উপড়ে ফেলছে। যে লোক মেয়েদের ন্যূনতম সম্মান দিতে যায় না, সেই লোক একটা মেয়েকে ম্যাম ডাকার জন্য বলছে। এসবের মানে কি হতে পারে বস? শক্ত হলো রিচার্ডের স্বর। বেশি বোঝা এবং ভাবা কোনোটাই আমার পছন্দ নয়। আজ দমে না ন্যাসো। বস, আপনি না মানলেও এটাই সত্য, হৃদয়হীন নিষ্ঠুর গ্যাংস্টার বস প্রেমে পড়েছে। ভালোবাসেন আপনি ম্যামকে? নীরবতা চূর্ণ করে হিংস্র এক প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। গাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে বলল, তোমরা যাকে ভালোবাসা বলো তা আসলে মোহ। বাস্তবতার এর সাথে কোনো সম্পর্ক নেই। ভালোবাসা কখনো বাস্তবতার যুদ্ধে জয় হতে পারে না। আমি চাই না সে হেরে যাওয়া ভালোবাসা, যে শুধুমাত্র আবেগের নরম পর্দায় ঢাকা থাকে। আমি বিশ্বাস করি ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়, তাতে যতই নৃশংসতা থাকুক তবুও দুটি হৃদয় একত্রিত হোক। হোক কোনো বাধা, কোনো কোমলতা, আর কোনো ভয় না রেখে। তবে আমার মধ্যে সে হৃদয় নেই, নেই। থেমে নারী মানে মিথ্যার ধ্বংসের প্রতিচ্ছবি। আমি নারীদের প্রতি অপার ঘৃণা অনুভব করি। আমার জীবনে তাদের কোনো স্থান নেই। এবার মুখ খুলল লুকাস। তাহলে সেদিন এয়ারপোর্ট থেকে ম্যামের বিপদের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন কেন? স্থলপথে দেরি হবে বলে এতগুলো টাকা খরচ করে হেলিকপ্টারে করে কেন গিয়েছিলেন? সত্যি কি কোনো অনুভূতি ছাড়াই সেদিন এভাবে ছটফট করে ছুটে গিয়েছিলেন? আর একটা কথা বললে দুটোকে পুঁতে ফেলবো। চিবিয়ে চিবিয়ে বলল রিচার্ড। চুপসে যায় ন্যাসো। লুকাস দুজনেই। রিচার্ড নিজের হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রাখে। তার তীক্ষ্ণ গুরু গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের মতো প্রজ্বলিত মস্তিষ্ক কিছুতেই এই অনুভূতিগুলোকে মেনে নিতে প্রস্তুত নয়। অস্বস্তিকর এই বাস্তবতার কাছে আত্মসমর্পণ করার প্রশ্নই ওঠে না। ওর দৃষ্টিতে নারী মানেই ধ্বংসের প্রতীক, যারা শুধুই পুড়িয়ে দিতে জানে। ঠিক যেমন এখন কঠোর হৃদয়ের এই মানুষটা ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছে নিঃশব্দ যন্ত্রণায়। ব্রেকিং নিউজ, সবেমাত্র আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ পর্যন্ত থানার ভেতর থেকে 50-এরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সদস্য থেকে শুরু করে কোনো কয়েদি বের হওয়ার সুযোগ পায়নি। আগুন লাগার কারণ এখনও অজানা। পাশের সিটে পড়ে থাকা ট্যাবে এতটুকু নিউজ রেখেই রিচার্ড ট্যাবটি জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিল। লুকাস এবং ন্যাসো হতভম্ব হলেও এই মুহূর্তে কিছু বলার সাহস কেউই পেল না। রিচার্ডের চোয়াল ক্রোধে মটমট শব্দ করছে। দাঁতে দাঁত চেপে নিচু গলায় তাকবীরের উদ্দেশ্যে এক নোংরা গালি ছুঁড়ে দিল। এলিজাবেথের জ্ঞান ফিরে মধ্যরাতে। আশেপাশে তাকবীর ছিল না। পিটপিট করে চোখ মেরে নিজের অবস্থান বুঝে নেওয়ার চেষ্টা করল এলিজাবেথ। তবে এর মধ্যে নার্সটির উপস্থিতি লক্ষ্য করল সে। নার্সটি ফিসফিসিয়ে কারো সাথে ফোনে কথা বলছিল। এলিজাবেথের কানে কিছু শব্দ আসে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞান ফেরেনি এখনো। ওই মিনিস্টারটা এখনো একে আছে, এটাই সুযোগ খতম করে দিন। মিনিস্টার বলতে তাকবীর। তাকবীরের নাম মনে হতেই এলিজাবেথ আটকে উঠল। নার্সটির পেছন ফিরতেই এলিজাবেথের দ্রুত চোখ বুজে ফেলল। নার্স এলিজাবেথের দিকে এক নজর দিয়ে বেরিয়ে গেল। এলিজাবেথের বুকের ভেতর তীব্র ঝড় ওঠে। নার্সটি বেরিয়ে যাওয়ার সাথে সাথে এলিজাবেথ সাবধানে কেবিন থেকে বেরিয়ে এলো। দিশেহারা হয়ে তাকবীরকে খুঁজতে লাগলো। তাকবীর রিসেপশনের সামনে দাঁড়িয়েছিল, দেয়ালে পিঠ ঠেকিয়ে। ভালো মানুষ। হঠাৎ এলিজাবেথের ডাকে তাকবীর চমকে উঠল। চকিত চোখে খুলে সামনে তাকালো। এলিজাবেথ ছুটে আসছে তার দিকেই। ভয় এলিজাবেথের মুখাবয়বে স্পষ্ট। তাকবীরও দ্রুত এলিজাবেথের দিকে ছুটে গিয়ে এলিজাবেথকে শক্ত করে আঁকড়ে ধরল। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে নিচে বসে পড়ল। তাকবীরও হাঁটু গেড়ে বসে গেল। এলোকেশে কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? ওরা ওরা মেরে ফেলবে আপনাকে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে এইটুকু বলতেই হঠাৎ একটি বুলেট তাকবীরের কানের কাছ দিয়ে উড়ে গিয়ে রিসেপশনিস্টের মাথায় ঢুকে যায়। এলিজাবেথ কেঁপে উঠে তাকবীরকে খামছে ধরে। তাকবীর চমকে সামনে তাকালে দেখতে পায় একটি বন্দুক তাদের দিকে তাক করা। তাকবীর সেই বন্দুকের কোনো কিছু না ভেবেই এলিজাবেথকে নিজের আড়ালে ঢেকে ওর মাথা নিজের বুকে চেপে ধরল। গুলির নিশানায় পড়ল তাকবীরের পিঠ, কিন্তু ঠিক
ট্রিগারের আঙুল বসানোর আগেই আড়াল থেকে একটি কাঠের খণ্ড ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে এসে ঘাতকের হাতে আঘাত হানল। সঙ্গে সঙ্গেই বন্দুকটি হাত থেকে পড়ে গেল। এই সুযোগে তাকবীর এলিজাবেথকে নিজের বুকে চেপে ধরে উঠে দাঁড়ায়। এক হাতে এলিজাবেথের চোখ চেপে ধরে, অন্য হাতে কোমরে গুজে রাখা বন্দুকটি বের করে ঘাতকের কপালে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। ঘাতকের নিশানা মিস হলেও তাকবীরের নিশানা ছিল নিখুঁত। গুলি ঘাতকের মগজে গিয়ে ঢোকে। সাথে সাথে এক ঝাঁক হামলা শুরু হলো তাদের উপর। তাকবীরের জন্য এলিজাবেথের সামনে দাঁড়িয়ে তাদের সাথে লড়াই সম্ভব ছিল না। তাকবীর দ্রুত এলিজাবেথের হাত টেনে ধরে সামনের দিকে ছুটতে থাকলো। হঠাৎ করে একটি বিকট শব্দে কেঁপে উঠল হসপিটালের প্রাঙ্গণ। হসপিটালের আপসেটার ব্লাস্ট হয়েছে। একে একে হট্টগোল শুরু হয়ে গেল। রোগী, নার্স, ডক্টররা যার যার প্রাণ বাঁচাতে ছুটতে থাকলো। গুলির শব্দ, বোমের বিস্ফোরণ আর মানুষের চিৎকার পরিবেশকে আরও উত্তেজিত করে তোলে। ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি হচ্ছে, একের পর এক বিস্ফোরণ হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। সকলে লিফটের দিকে ছুটে। সিঁড়িতে আগুন। হঠাৎই তাকবীরের হাত থেকে ভিড়ের মধ্যে এলিজাবেথের হাত ছুটে যায়। সকলের মধ্যে ঠেলাঠেলির কারণে তাকবীর লিফটের শেষ মাথায় চলে যায়। সামনে বের হতে চাইলেও পারে না। চারপাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তাকবীর ভিড়ের মধ্যে গলা ছেড়ে এলিজাবেথকে ডাকতে থাকে, কিন্তু তার ডাক এলিজাবেথের কান অবধি পৌঁছায় না। এলিজাবেথ ধাক্কা ধাক্কিতে নিচে পড়ে যায়। সবাই ছুটে লিফটের দিকে যাওয়ার চেষ্টা করছে। এত মানুষের পারাপারের মধ্যে এলিজাবেথ উঠতে পারে না। ব্যর্থতার শেষ পর্যায়ে যখন এলিজাবেথ কান্নায় ভেঙে পড়ে এবং লিফটের দরজাও এবার বন্ধ হয়ে যায়, ঠিক তখনই ধোঁয়ার মধ্যে একটি শক্ত হাত এলিজাবেথের হাত টেনে ধরে। ওকে হ্যাঁচকা টানে তুলে লিফটের দিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। এলিজাবেথকে দেখতে পেয়ে তাকবীরের বুকে পানি আসে। দ্রুত এলিজাবেথকে নিজের কাছে টেনে নিয়ে যায়। তারা লিফট থেকে বেরিয়ে বাইরের দিকে ছুটতে থাকে। তাকবীরের হাতের বাঁধনে এলিজাবেথের হাত। ওকে টেনে রাস্তার দিকে ছুটছে তাকবীর। তবে এলিজাবেথ বারবার শুধু পেছনে তাকাচ্ছে, যেন ভেতরে খুব মূল্যবান কিছু রেখে এসেছে, যা ওকে টানছে খুব করে। ঠিক তখনই হাসপাতালের পুরো বিল্ডিং বিস্ফোরিত হয়। সেদিনের ভয়ঙ্কর মুহূর্ত থেকে ফিরে আসার পর তাকবীর আর কোনো ঝুঁকি নেয়নি। পরের দিনের ফ্লাইটেই বাংলাদেশে ব্যাক করে। নিজের এতদিনের সাধনার সুমিষ্ট ফল হাতছাড়া হয়ে গেলেও এলিজাবেথের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছিল ফিরে আসার। কিন্তু ভেতরে ভেতরে তাকবীর ছিল ভীষণ ভগ্ন। তাকবীর জানত যা হারিয়েছে তা শুধুই বস্তু নয়, বরং ওর 2 বছরের সাধনা ও নতুন জীবনের সূচনা, যা ধ্বংসস্তূপের মধ্যে হারিয়ে গিয়েছে চিরতরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিল বিয়ান। টার্মিনাল বি দিয়ে বেরিয়ে আসে তাকবীর। পাশে এলিজাবেথ, পাতলা চাদরে ঢাকা, কাঁধের ক্ষত। পেছনেই রিয়ান ধীর পায়ে তাদের লাগেজ নিয়ে এগিয়ে আসে। সবাই বাইরে শান্ত, অথচ ভেতরে কেউই আগের মতো নেই। তাকবীররা গাড়ির সামনে আসা মাত্র বিয়ান ডোর খুলে দেয়। তাকবীর আর এলিজাবেথ গিয়ে প্যাসেঞ্জার সিটে বসলো। রিয়ান বসলো বিয়ানের পাশে। দীর্ঘ 10 দিন পর 2 ভাইয়ের দেখা, তবুও দেখা গেল না কোনোরূপ সৌজন্যতার রেশ। গাড়ির চাকা ঘুরল দেওয়ান মঞ্জিলের উদ্দেশ্যে। দেওয়ান মঞ্জিল এয়ারপোর্ট থেকে খুব দূরে নয়। তারা খুব কম সময়ের মধ্যেই এসে পৌঁছায়। ওরা সদর দরজায় পা রাখতেই ভেসে এলো তাজওয়ার দেওয়ানের গম্ভীর কণ্ঠ। এলিজাবেথ ভেতরে ভেতরে কেঁপে উঠল। আশঙ্কায় সেটে গেল তাকবীরের পাশে। তাকবীর চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলে, যেন ও জানত এমন কিছুই হবে। উপরতলা থেকে তাজওয়ার দেওয়ান দৃঢ় পায়ে নেমে এলেন। ওনার ভারী উপস্থিতি বাতাসকে আরও থমথমে করে তুলল। এসে সোজা তাকবীরের সামনে দাঁড়ালেন। মুহূর্তের জন্য নীরবতা, তারপর তার গভীর কণ্ঠস্বর ফেটে পড়ল। এই মেয়ে আমার বাড়িতে ঢুকবে না। আব্বা, আমরা খুব টায়ার্ড, সামনে থেকে সরুন। বীর, চেঁচিয়ে উঠল তাজওয়ার দেয়ান। ভারী হলো তাকবীরের স্বর। এলিজাবেথের শরীরে প্রকম্পিত আন্দাজ করতে পেরে বাবার দিকে চেয়ে চাপা স্বরে বলল, আব্বা। স্বর নামিয়ে, বীর, আমার সাথে বেয়াদবি একদম করবে না। এই মেয়ে আমার বাড়িতে ঢুকতে পারবে না। ক্যালিফোর্নিয়া আর ইতালিতে যে কি হয়েছে সব আমার কানে এসেছে। এই মেয়ে একটা অলক্ষী, ওর জন্য বারবার বিপদে পড়তে হচ্ছে আমাকে।
তাজওয়ার দেয়ানের কঠোর কণ্ঠের বিপরীতে তাকবীর তাদের ঠোঁট চেপে চোখ বন্ধ করে স্থির থাকলো, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এদিকে এলিজাবেথ পেছনে দাঁড়িয়ে তাকবীরের দৃষ্টির আড়ালে নীরবে চোখের জল ফেলতে লাগলো, তবে তা তাকবীর খুব ভালো করেই ধরে ফেলতে পারে। ধীরে ধীরে শক্ত হতে থাকলো তাকবীরের স্বর। আব্বা, আপনি নিজের পুত্রবধূকে সম্মান দিতে না পারলেও আমার স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। গিভ হার রেসপেক্ট আব্বা। এই মেয়েকে তুমি এখনো সম্মান দিতে বলছো? এই মেয়ের জন্য তুমি মরতে মরতে বেঁচে এসেছো। আমার একমাত্র ছেলে তুমি, বীর। তোমাকে আমি কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না। আর এই মেয়ে আমার বাঁচার উৎস। ছেলেকে বাঁচাতে চাইলে এই মেয়েকে তার যথাযথ সম্মান আপনাকে দিতেই হবে আব্বা। সংযম হারিয়ে চেঁচালো তাকবীর। এলিজাবেথ ভয়ে ভেতরে ভেতরে কুকড়ে যেতে থাকে। পেছন থেকে তাকবীরের কোট খামছে ধরে। তাজওয়ার দেয়ানে শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়। বজ্রপাতের মতো গম্ভীর স্বর ঘরভেদ করে বলল, এটাই আমার শেষ কথা। এই মেয়ে, আমার বাড়িতে ঢুকবি না। এবার তুষ্ট হাসল তাকবীর। তাজওয়ার দেয়ানে চোখে চোখ রেখে তাকবীর অতি সাবলের গলায় বলল, আব্বা, এই বাড়ি কিন্তু আপনার নামে না। আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার নামে করে দিয়েছিলেন, আমার নামে। তো এখন আমি বাড়ির মালিক। মালিককে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি? তাজওয়ার দেয়ানের ললাটে ভাঁজ সংকুচিত হলো। প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে সরু গলায় বলল, মানে এই বাড়ি এখন আমার নামেও নেই। বিয়ের দিন দেনমোহর হিসেবে এলিজাবেথের নামে করে দিয়েছি আমি এই বাড়ি। মাথায় ঘূর্ণিঝড়ের ঘূর্ণন অনুভূত করল তাজওয়ার দেয়ান। তাকবীর কলার চেপে ধরে গলা ছেড়ে চেঁচালো, তুমি এটা কি করছো? কোন সাহসে? তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। তাজওয়ার দেয়ানের অভিব্যক্তি দেখে কণ্ঠনালী বিয়ে হাসির উদ্গীরণ ঘটল কাশির মাধ্যমে। এলিজাবেথের উদ্ভাসিত হয় দুই নয়ন জোড়া বিস্মিত। এই একটা মানুষ আর কত করবে তার জন্য, কত সবার বিরুদ্ধে যাবে। এলিজাবেথ বিহ্বল হয়ে নিচের দিকে তাকালো। কই, তার মাঝে তো এমন কিছুই নেই। সে তো আর সবার মতোই সাধারণ। তবুও কেন একজন মানুষ উঠে পড়ে লেগেছে তার জীবন ধ্বংস করতে, আর অন্যজন নিজের সবকিছু নিংড়ে দিয়ে তাকে রক্ষা করে চলেছে। চলো এলোকেশি। তাকবীর যখনই এলিজাবেথের হাত ধরতে যাবে ঠিক তখনই আকস্মিকভাবে কাচের বুয়ার হাত থেকে একটা ফুলদানি পড়ে যায়। বিকট শব্দে ঘরের নীরবতা ভেঙে যায়। তাকবীর শক্ত চোখে বুয়ার দিকে চেয়ে বলল, কাজ ঠিক মতো করতে না পারলে অবসরে চলে যান খালা। এলোকেশি, উপরে যাও। তাকবীরের গলায় ধীর অথচ দৃঢ় একটা সুর ছিল, যেখানে কোনো ভুল বরদাস্ত করার জায়গা নেই। এলিজাবেথ মাথা নুইয়ে নীরবে উপরে চলে যায়। তাকবীর তাজওয়ার দেয়ারের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে এলিজাবেথের পেছন পেছন গেল ওর লাকেজ নিয়ে। এলিজাবেথের লাকেজ ওর রুমে দিয়ে যখন তাকবীর ঘুরে দরজার দিকে হাঁটা দেয়, তখনই শোনা গেল পেছন থেকে এলিজাবেথের ভাঙা স্বর, আর কতদিন এইভাবে সবার বিরুদ্ধে যাবেন আমার জন্য? তাকবীরের পা থামে, তবে পেছন ফিরে না, শুধু গ্রীবা বাঁকিয়ে দৃঢ় গম্ভীর গলায় বলল, যতদিন না তোমাকে নিজের করে পাই। তাকবীরের কণ্ঠে ছিল এক অদম্য প্রতিজ্ঞার সুর, যা বাতাসের ভারী নীরবতাকেও বিদীর্ণ করে দিল। আর এক মুহূর্ত দাঁড়ায় না তাকবীর। এলিজাবেথ পেছন থেকে বিহ্বল হয়ে চেয়ে থাকলো। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি এলিজাবেথ। মনের মধ্যে অজানা এক অস্থিরতা, অদৃশ্য কোনো টানা পড়েন সারাক্ষণ তাড়া করে যাচ্ছে। জানালার পাশে বসে রাত পার করল এলিজাবেথ। ভোর হতে না হতেই হঠাৎ দেখতে পায় পুলিশের কয়েকটা জিপ একে একে দেয়ান মঞ্জিলে ঢুকছে। কৌতূহলে দমিয়ে রাখতে পারে না এলিজাবেথ। নগ্ন পায়ে সিঁড়ির কোণ নীরবে গিয়ে দাঁড়ায়। এদিকে দরজার কলিং বেল অনবরত বেজে চলেছে। শেষমেশ তাকবীর নিজেই দরজাটা খুলতে আসে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই এক অভাবনীয় ঘটনার মুখোমুখি হতে হলো। দরজার সামনে দাঁড়িয়ে প্রেম, তার হাতে ঝুলছে চকচকে হ্যান্ডকাফ। মুখে কঠোর গলায় বলে উঠল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিনিস্টার তাকদীর। তাকবীর হতবাক। প্রেমের চোখে জলজল করছে দৃঢ়তা। কয়েকদিন আগেই প্রেম পুলিশ ফোর্সে যোগ দিয়েছে। তাকবীর কখনো ভাবতেও পারেনি সকাল সকাল তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাজওয়ার দেয়ান তাদের আশ্রমে গিয়েছে সকাল সকাল। তাকবীর একটুও বিচলিত হলো না, বরং গলার ঝাঁজ ঝাড়িয়ে বলল, গলার আঁচ নামিয়ে। জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? প্রেমের পাশে দাঁড়িয়ে থাকা ওসি চুপসে গেল। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু প্রেমের চোখের দৃঢ়তা এতটুকু নড়ল না। তাকবীরের কথার জবাবে প্রেম যত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমরা আমাদের ডিউটি করেছি মন্ত্রী সাহেব। ডিউটির ক্ষেত্রে পরিচয়ের চেয়ে দোষটাই আগে দেখা হয়।
তাকবীরের মুখে কটাক্ষ ফুটে উঠল, চোখে তখন ক্ষোভের দহন, দাঁতে দাঁত চেপে বলল, কিসের ভিত্তিতে আপনারা আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? প্রেম এক পা এগিয়ে এলো, গলার ভার আরও দৃঢ় হয়ে গেল। প্রমাণ যথেষ্ট মন্ত্রী সাহেব। আপনি জানেন সময় হলে সব কিছুই পরিষ্কার হবে। এখন আর কাগজে সই দেওয়ার জন্য অপেক্ষা করবেন না। তাকবীরের চোখে খেলা করল দ্বন্দ্বের ছায়া। চারপাশে পুলিশের উপস্থিতি আর প্রেমের অটল অবস্থান তাকবীরের অভ্যস্ত অহংকারে চির ধরাতে শুরু করে। তাকবীর ঠোঁট উল্টে বলল, চাকরির জন্য এতটুকু মায়া নেই? এক্ষুনি প্রমাণ দেখান, না হয় তোমাদের সবাইকে আজই বান্দরবনে ট্রান্সফার করে ছাড়বো। প্রেম কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং ঠান্ডা চোখে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। ধীরে ধীরে পকেট থেকে একটি ছবি বের করে তাকবীরের সামনে ধরে বলল, এটা দেখুন। ছবিটি এতটাই ভয়ঙ্কর ও নৃশংস ছিল যে তাকবীর অনিচ্ছার সত্ত্বেও চোখ ঘুরিয়ে নিল। প্রেম গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়েটিকে কাল খুন করা হয়েছে। তাকবীর উদাসীন ভঙ্গিতে বলল, তাতে কি? সেটার সঙ্গে আমার সম্পর্ক কি? প্রেম এবার ঠান্ডা হাসি দিল, চোখের রহস্যময় দৃষ্টি। সম্পর্ক আপনার স্ত্রীর সম্মানের সঙ্গে মন্ত্রী সাহেব, এবং আপনি সেটা ভালো করেই জানেন। আমাদের কাছে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ আছে। তাকবীরের চোয়াল শক্ত হয়ে গেল, ক্রোধ আর সংশয়ের ছায়া একসঙ্গে খেলে গেল মুখে। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠ বলল, কাল সকালের এয়ারপোর্টের ঘটনার সাথে মার্ডারের সম্পর্ক কি? তাকবীর ও এলিজাবেথের গোপন বিয়ের খবর তাকবীর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেয়। খবরটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। তরুণ মিনিস্টারের বিয়ের খবরে ভেঙে যায় অসংখ্য তরুণীর মন। তাদের হতাশা এবং ঈর্ষার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এলিজাবেথ। কাল এয়ারপোর্ট থেকে গাড়িতে চড়ে বের হওয়ার মুহূর্তেই হঠাৎই এক মেয়ে দৌড়ে এসে তাদের গাড়ির সামনে পড়ে। রিয়ান মন্ত্রীর বডিগার্ড এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। বুঝে যায় মেয়েটির উপস্থিতি উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু পেশাদারিত্ব বজায় রাখতে উগ্র আচরণ না করে মেয়েটিকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করেছিল। এলিজাবেথ কৌতূহলী হয়ে গাড়ির জানালার কাজ নামায়। সেই সুযোগে মেয়েটি আচমকা এলিজাবেথের মুখে পানি ছুঁড়ে মারে। ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে তাকবীর রাগে ফেটে পড়ে। গাড়ি থামিয়ে নামার চেষ্টা করলে এলিজাবেথ তাকবীরকে থামিয়ে দেয়। রেয়ান পরিস্থিতি সামলে দ্রুত মেয়েটিকে সরিয়ে দেয় এবং গাড়ি স্টার্ট করে বেরিয়ে যায়। এই ঘটনাটি তখনকার এয়ারপোর্ট সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। প্রেম সেই ফুটেজের কথা বলছিল এবং সেই মেয়েটি যাকে সেদিন রিয়ান সরিয়ে দিয়েছিল, কাল রাতে তাকে অমানবিকভাবে খুন হয়েছে। তার মৃত্যু এতটা নৃশংস যে তাকবীরের মতো শক্ত হৃদয়ের মানুষও ছবিটা সহ্য করতে না পেরে চোখ সরিয়ে নেয়। প্রেমের কণ্ঠে তীক্ষ্ণতার ঝাঁজ স্পষ্ট ছিল। আমরা জানি এই ঘটনার সঙ্গে সরাসরি আপনার কোনো হাত নেই, তবে আপনার স্ত্রীর সম্মান এবং সেই মেয়েটির আচরণের পেছনের কারণ সব কিছুর যোগসূত্র আমরা খুঁজে পেয়েছি। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। কি প্রমাণ আছে? তুলে ধরুন। মেলি সরে পেছন ফিরে তাকায় সবাই। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে এলিজাবেথের উপস্থিতি তাকবীরকে খানিকটা অস্বস্তিতে ফেলে দেয়। প্রেম নিজের ভ্রু কুঁচকে এলিজাবেথকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়, যেন এক ঝলকে এলিজাবেথকে বিশ্লেষণ করছে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে নিয়ে মনে মনে হাসত। এবার সব পরিষ্কার। মিনিস্টার আর এই গ্যাংস্টার মেয়েটিকে নিয়ে এমন পাগলামি করার কারণ। এলিজাবেথ সোজা হয়ে তাকবীরের পাশে এসে দাঁড়ালো। ওর চোখে মুখে আজ কোনো ভয় বা সংকোচের চিহ্ন মাত্র নেই, বরং এক কঠিন দৃঢ়তায় প্রেমের দিকে তাকিয়ে বলল, ওনাকে কি আপনার ঘটনাস্থলে দেখেছেন? খুনের অস্ত্র ওনার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন? নাকি মেয়েটার আত্মীয় আপনাকে বলে গেছে খুনটা কে করেছে? এলিজাবেথের কণ্ঠে ঝাঁজ, কিন্তু শব্দগুলো পরিষ্কার এবং নির্ভীক। চারপাশের পুলিশদের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো। প্রেম ঠান্ডা চোখে তাকিয়েছিল, কিন্তু মুখে এক ফোঁটা বিভ্রান্তির চিহ্ন ফুটে উঠল না। এলিজাবেথের সাহস সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। কি হলো বলুন? প্রেম কোনো জবাব দিতে পারল না। সত্যি বলতে তার হাতে দৃশ্যমান প্রমাণ কিছুই নেই। সিসিটিভি ফুটেজে মেয়েটির আচরণ আর তাকবীরের উপস্থিতি দেখে সন্দেহ হয়েছিল, কিন্তু সেই সন্দেহের বশে এসে এত দূর আসা। তার উপর আগে থেকেই মিনিস্টার তাকবীরের প্রতি জমে থাকা ক্ষোভ। সবার চোখে মানবতার ফেরিওয়ালা হলেও প্রেমের কাছে তাকবীর ছিল রহস্যময় এক জাল। বহুবার সেই রহস্য ভেদ করতে চেয়েও যথাযথ প্রমাণের অভাবে বারবার ব্যর্থ হয়েছে সে। তাই আজ এই সুযোগ পেয়ে সেটি হাতছাড়া করতে চায়নি।
কিন্তু এলিজাবেথের কঠোর প্রশ্ন এবং অদম্য আত্মবিশ্বাস প্রেমের সমস্ত পরিকল্পনা এলোমেলো করে দেয়। ভেতরে এক অস্বস্তি কাজ করতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখলো উপস্থিত পুলিশ সদস্যরাও কেমন নীরব হয়ে গেছে। আমার স্বামী কাল আমার সাথে ছিল, আপনারা আসতে পারেন। আমি আবারও আসবো। চাপা গলায় বলে চলে গেল প্রেম। সেদিকে খেয়াল নেই তাকবীরের। নিনিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। স্বামী শব্দটা শোনা মাত্র সহসাই এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরে। ঠোঁট গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। অধর গলিয়ে কিছু শব্দ আসবে তখনই বসার ঘর থেকে ভেসে আসে নিউজ। ব্রেকিং নিউজ, ইটালির বৃহত্তম হাসপাতাল অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন। ড্রাগন গ্রুপের চাঞ্চল্যকর ঘোষণা। সম্প্রতি ইটালির সর্ববৃহৎ হসপিটালটির রহস্যজনক অগ্নিকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এবার ড্রাগন গ্রুপের একজন মুখপাত্র লিভার রিচার্ড কায়নাতের ব্যক্তিগত নিরাপত্তার কর্মকর্তা এক প্রেস কনফারেন্সের ঘটনার সত্যতা প্রকাশ করেছেন। তিনি জানান রিচার্ড কায়নাত সেদিন একটি গুরুত্বপূর্ণ কাজে হাসপাতালে উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় তার উপর হামলা হয়, যা পরিণত হয় দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে। এই সংঘর্ষের মাঝেই বোমা বিস্ফোরণের ফলে হাসপাতালটিতে আগুন ধরে যায়। আগুনের মধ্যেই সাধারণ জনগণকে উদ্ধারে রিচার্ড কায়নাত নিজের জীবন বাজি রাখেন, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন। ড্রাগন গ্রুপ থেকে জানানো হয়েছে হাসপাতালটির পূর্ণ নির্মাণের সম্পূর্ণ ব্যয় তারা বহন করবে। এই ঘোষণার সাথে আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। রিচার্ড কায়নাত বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এই মুহূর্তে বিআরবি হসপিটালে চিকিৎসারত রয়েছে। আরও জানা যায় গত 4 বছর ধরে সফলতার শীর্ষে থাকা জেকে এম্পায়ার আসলে রিচার্ড কায়নাতেরই মালিকানাধীন। ড্রাগন গ্রুপ আরও নিশ্চিন্ত করেছে রিচার্ড কায়নাত এখন থেকে বাংলাদেশে স্থায়ীভাবে অবস্থান করবেন এবং নিজে থেকেই তার ব্যবসা পরিচালনা করবেন। এই ঘোষণায় দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রিচার্ডের সাহসিকতার গল্প জটিল সত্য আর রহস্যে মোড়া। খবরের রায়ানে সব কিছু স্পষ্ট নয়, রয়েছে মিথ্যা। তবে একটি বিষয় নিশ্চিত, রিচার্ড নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজনকে বাঁচানোর চেষ্টা করেছিল। আগুনে লেলিহান শিখার মধ্যে আটকে পড়া সেই মানুষটি আর কেউ নয়, এলিজাবেথ। তবে রিচার্ড শুধু আগুনেই ক্ষতিগ্রস্ত হয়নি, রহস্যময় ঘাতকের গুলিতেও বিদ্ধ হয়েছিল। তবুও একটি প্রশ্ন রয়ে গেছে, তাকবীরের উপর হামলা চালালো কে? এই অমীমাংসিত রহস্য আরও গভীর করে তুলেছে পুরো ঘটনাকে। থমকে রইল এলিজাবেথ। নিজের ভাবনায় ডুবে যেতেই অভ্যন্তর শিউরে উঠল। তাকবীর শক্ত করে রেখেছে চিবুক। এলিজাবেথ বিহ্বলিতভাবে ফিরল তাকবীরের দিকে। আশ্চর্যজনকভাবে এলিজাবেথের গলা কাঁপছে। যেদিন উনি আমাকে বাঁচিয়েছিল। তাকবীর নিশ্চুপ। ভালো মানুষ, বলুন না। তাকবীর নিচু স্বরে প্রত্যুত্তর করল, হয়তো। আর আমরা ওনাকে ওই আগুনের ভেতর ফেলে এসেছি। এলোকেশে তখন আমি বা তুমি কেউই স্বাভাবিক অবস্থায় ছিলাম না, আর না জানতাম মানুষটাকে। নিজেকে দোষী ভেবো না। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল এলিজাবেথের মন। মেঝেতে দৃষ্টি ফেলে রাখে। তুমি কি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছ এলোকেশে? যাবে হসপিটালে? এলিজাবেথ আর এক মুহূর্ত দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে ছুটে উপরে গিয়ে দুয়ার আটকে। তাকবীর স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তো জাস্ট এমনিই বলেছে। কেউ কখনোই চাইবে না তার প্রতিপক্ষের কাছে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে যেতে। কিন্তু না, 2 মিনিটের মাথায় আবার এলিজাবেথ ছুটে আসে। তাকবীর ঘুরে পেছন ফিরল। দুর্বোধ এলিজাবেথের দিকে তাকাতেই এলিজাবেথ বলল, আমাকে নিয়ে চলুন না ভালো মানুষ। তাকবীর চোখ বন্ধ করল। ভারী এক নিঃশ্বাস ছাড়ল। ভালোবাসার গভীরতা তাকে এমন স্থানে নামিয়েছে যেখানে না শব্দটির কোনো অস্তিত্ব নেই। আর কিছু বলার পথ রইল না। অগত্যা রাজি হতেই হলো তাকবীরকে। তাকবীরের গাড়ি বিআরবি হসপিটালের সামনে গিয়ে থামল। কিন্তু তাকবীর নিজে ভেতরে যায়নি, শুধু এলিজাবেথকে পাঠিয়েছে। সে রিচার্ডের সঙ্গে সরাসরি মুখোমুখি হতে চায়নি। যাওয়ার আগে অবশ্য এলিজাবেথকে একটি নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে। এলিজাবেথ ভেতরে প্রবেশের আগে মনে মনে ভেঙে পড়েছিল, কিন্তু বুকের সাহসকে সঞ্চয় করে একে একে এগোতে থাকে। বিআইভি কেবিনের সামনে পৌঁছতেই পা থেমে গেল। পুরো জায়গাটা রিচার্ডের গার্ডদের দখলে ছিল। তাদের অনুমতি ছাড়া এক মাছিও ভেতরে ঢুকতে পারবে না।
সবার হাতে বড় বড় অস্ত্র। তবে এলিজাবেথ এক বুক সাহস নিয়ে জড়সড় হয়ে এগিয়ে গেল। আশ্চর্যজনকভাবে গার্ডরা ওকে কোনো বাধা দিল না, বরং সবাই মাথা নুইয়ে রাখলো। রিচার্ডের কেবিনের সামনে পৌঁছতেই ভেতর থেকে বেরিয়ে এলো লুকাস। দুজনের মুখোমুখি দেখা। এলিজাবেথকে দেখা মাত্র লুকাস দৃষ্টি শক্ত করলো, ঝাঁজ দেখিয়ে বলল, এখানে কি? লুকাসের শক্ত গলায় কেঁপে উঠল এলিজাবেথ। আইটাই করতে থাকে, আঙ্গুল কসলাতে কসলাতে মিয়ে যাওয়া গলায় বলল, ভেতরে যাব। লুকাসের কাটকাট জবাব। ভিতরে যেতে পারবে না এখন। হতবিহবল হয়ে মাথা তুলল এলিজাবেথ, বলল, কেন? কারণ বস বিজি আছে। এলিজাবেথ বোকার মতো পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। কি নিয়ে বিজি? বিজনেস। কিসের বিজনেস? বলে ঠোঁট কামড়ে হাসতে লাগলো লুকাস। বোকা মনে যায় এলিজাবেথ। পরপর মেকি রাগ দেখিয়ে লুকাসের পাশ ঘেঁষে তেজ নিয়ে ভেতরে চলে গেল। তবে তেজ যত দ্রুত উঠেছিল ঠিক তত দ্রুতই নেমে গেল। ভেতরে ঢোকা মাত্র রিচার্ড আধা সোজা হয়ে বসা, গায়ে কিছুই নেই, কাঁধে আড়াআড়িভাবে সাদা ব্যান্ডেজ করা। এলিজাবেথকে দেখা মাত্র রিচার্ড গ্রীবা বাঁকিয়ে এক বিকৃত হাসি দিল। যদিও এলিজাবেথের আগমন একেবারেই প্রত্যাশা করেনি। এলিজাবেথের চোখ রিচার্ডের নীল চোখ জোড়ায় পড়তেই শরীর কিছুটা কাঁপল। এক মুহূর্তের জন্য মাথা নুইয়ে ফেলল, যেন কোনো অদৃশ্য ভার ওর উপর চেপে বসেছে। রিচার্ড ঠোঁট কামড়িয়ে হাসল শুধু। অতপর এলিজাবেথের পুরো শরীরটা চোখের পলকে স্ক্যান করে নিল, পা থেকে মাথা পর্যন্ত। কিন্তু যখনই এলিজাবেথের চুলের দিকে নজর গেল, মেজাজ তৎক্ষণাৎ বদলে গেল। রাগের আগুন মুহূর্তেই চোখে ছড়িয়ে পড়ল। তবু নিজেকে সংবরণ করে সে কিছু বলল না রিচার্ড। অযাচিতভাবে অভিব্যক্তিতে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়ল। কাম ক্লোজার, রেড। এলিজাবেথ কেঁপে উঠল রিচার্ডের স্বরের তীব্রতায়। এলিজাবেথের ভাষ্য অনুযায়ী রিচার্ডের স্বরের মধ্যে একটা নির্দিষ্ট ওজন আছে, যা খুবই ভারী এবং এলিজাবেথের ধারণ ক্ষমতার বাইরে। রেড, কাম। রিচার্ডের এবারকার স্বরে কিছুটা রাগ ছিল, এক ধরনের অগ্রগতা যা এলিজাবেথকে বাধ্য করল সামনে এগোতে। বেডের পাশে যেতেই রিচার্ড হঠাৎই এলিজাবেথকে এক হাতে হেঁচকা টান দিয়ে নিজের উপরে ফেলে দিল। তৎক্ষণাৎ মুখ এলিজাবেথের ঘাড়ে গুজে দিল। পুরো শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গের মতো একটা শিহরণ ছড়িয়ে পড়ল এলিজাবেথের। দেহের প্রতিটি কোষ ছুটতে চাইছিল, কিন্তু শরীর স্থির হয়ে জমে রয়েছে, আটকে গিয়েছিল এক অদৃশ্য শক্তিতে। কি কি করছেন? আমি অসুস্থ, রেড। আমাকে মেডিসিন নিতে দাও। রিচার্ড এলিজাবেথের ঠোঁটে ওর তর্জনী রেখে থামিয়ে দিল। রিচার্ডের সেই হাসকি স্বর এলিজাবেথের প্রতিটি লোমকূপে শিহরণ তুলে দিতে থাকে। চোখ মুখ কুঁচকে শক্ত হয়ে থাকলো এলিজাবেথ। রিচার্ড ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে এলিজাবেথের শ্বাসনালী। কেন এসছো? রিচার্ড নিজের কাজে অনড় থেকে প্রশ্ন ছুড়ল, কিন্তু এলিজাবেথ কোনো উত্তর দিতে পারল না। কিছু একটা যেন ওর কণ্ঠনালীতে আটকে রয়েছে, অজানা এক বাধা। রিচার্ড এবার এলিজাবেথের গলায় কামড় বসায়, দন্তের দাগ বসিয়ে তবেই মুখ সরালো। ব্যথায় এলিজাবেথ কুঁচকে গিয়ে রিচার্ডের বাহু খামছে ধরে। রিচার্ড এলিজাবেথকে আরও কাছে টেনে নিয়ে ওর মাথায় চুরু করা চুলগুলো এক হাতে খুলে কাঁধে ছড়িয়ে দিল, ঢেকে দিল উন্মুক্ত কাঁধ। চুলগুলো আছড়ে পড়ে এলিজাবেথের পিঠে। এক ঝাঁক অনুভূতি হয়। রিচার্ড নাক ডোবালো এলিজাবেথের ঘন লাল কেশে। এক গভীর শ্বাসে শুষে সব ঘ্রাণ টেনে নিল। পুরো পৃথিবীকে যেন রিচার্ড এক মুহূর্তে নিজের মধ্যে শোষণ করছে। এলিজাবেথের নড়াচড়া বন্ধ হয়ে যায়। Don't be obsessed with me, darling. I'm Damon. I can hurt you without any regret. সহসাই মুখ থেকে এবার শব্দ বের হয় এলিজাবেথের। করুন না আঘাত। এখন শুধু আদর করব। বলে আবারও রিচার্ড এলিজাবেথের কাঁধে মুখ গুজতে যায়। তখনই দরজা খোলার শব্দ শোনা যায়। ডক্টরকে দেখা মাত্র এলিজাবেথের লজ্জায় রিচার্ডের বুকে মুখ গুজে। ডক্টর নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল। বিগড়ে গেল গ্যাংস্টার বসের মেজাজ। ডক্টরের দিকে চেয়ে রুষ্ট গলায় চেঁচিয়ে বলল, শালা তোকে ডাইরেক্ট ডিক ডেকে দিয়েছে। প্রাইভেসি বলতে কি বুঝিস না? ঘরে বউ নেই? চুপসে গেল ডক্টর। এমনিতেই তো রিচার্ডের আশেপাশে আসতেই ভয় লাগে, তার উপর আবার রিচার্ডের এই ঝাঁঝালো স্বর। আমতা আমতা করতে লাগলো ডক্টর। স্যার, আপনার মেডিসিন ছিল। মুড না এখন। গো, গেট আউট।
বেকুব বলে তৎক্ষণাৎ বেরিয়ে গেল ডক্টর। সঙ্গে সঙ্গে এলিজাবেথ রিচার্ডের বুকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। রিচার্ড হিংস্র প্রাণীর মতো গর্জে তাকায় এলিজাবেথের দিকে। ক্রোধে চেঁচালো এলিজাবেথ। একদম চুমাবেন না আমাকে। কি ভেবেছেন আমি কিছুই বুঝতে পারি না? কেন মেরেছেন ওই মেয়েটাকে? নিজের খুনের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, লজ্জা লাগে না? লজ্জা তো তোমার লাগবে প্রতিদিন সকালে নিজের নগ্ন শরীরের পাশে যখন আমাকে দেখবে। এলিজাবেথ এবার করে বসলো এক দুঃসাহসিক কাণ্ড। রিচার্ডের হাতে লাগানো ক্যানোলা এক হ্যাঁচকা টান দিয়ে খুলে ফেলে দিল। সঙ্গে সঙ্গে রক্ত গলগল করে বেরোতে শুরু করলো হাত থেকে। এলিজাবেথ এক মুহূর্তের জন্য থেমে থাকলো না, গলা ছেড়ে চেঁচাতে শুরু করলো। চিৎকারে পুরো কেবিন কেঁপে উঠল। একদম নাটক করবে না। কেন এমন করছেন? কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে বাঁচাতে গিয়েছিলেন? এলিজাবেথের চিৎকার চেঁচামেচিতে গার্ডরা সতর্ক হয়ে ভেতরে চলে আসে। গান পয়েন্টে নিয়ে নেয় এলিজাবেথকে। তাৎক্ষণিক রিচার্ডের হাতের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠল। গার্ডদের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ধরিত্রী কাঁপানো ঝঙ্কার তুলে চেঁচালো। শোরের বাচ্চারা, কান নামা, সবগুলোর হাত আমি ভেঙে করে করে ফেলবো। সকল গার্ডের চোখে মুহূর্তেই ঝিলিক দিয়ে উঠল মৃত্যুর ভয়। এক মুহূর্ত দেরি না করে তারা ততস্থ হয়ে দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। এলিজাবেথ ধপ করে নিজেকে ধাতব মেঝেতে ছেড়ে দিল। মাথা ঠেকিয়ে বেডের কোণে ডুকরে কেঁদে উঠল। রিচার্ডের শূন্য দৃষ্টি তবুও জ্বলছে ক্রোধে। আগ্নেয়গিরির অগ্নিপাতের অপেক্ষা। তবে ঠোঁটের কোণে জমে থাকা রহস্যময় হাসিটা মুছে যায়নি। পরক্ষণে রিচার্ড হঠাৎ করে এলিজাবেথের হাত ধরে এক হ্যাঁচকায় সোজা করে তুলল। দুহাতে এলিজাবেথের কোমর শক্ত করে আঁকড়ে ধরে নিপুণ দক্ষতায় শূন্যে তুলে নিজের তলবেটের উপর বসিয়ে দিল। ঘটনা এত দ্রুত ঘটল যে এলিজাবেথ পুরোপুরি হতভম্ব হয়ে গেল। রিচার্ড গ্রীবাদয়ের পেছনে হাত বাঁকিয়ে মুঠোয় নিল এলিজাবেথের চুল। একটানে এলিজাবেথের মুখে নিয়ে এলো নিজের মুখের কাছে। এলিজাবেথ অনুভব করল রিচার্ডের উত্তপ্ত নিঃশ্বাস, যা ওর নিজের শ্বাস ভারী করে তুলল। রিচার্ডের চুলের মুঠিটা শক্ত করে ধরে একটানে বলল, চিবিয়ে চিবিয়ে বলল, মাথা থাকবি আমার আর সংসার করবি অন্যজনের সাথে? আমাকে কি তুই জান্নাতের বাম পাশের দরজা ডান পাশে ফেরেস্তা ভেবেছিস? এলিজাবেথের কান্নার দৌড় কমে এলো। কণ্ঠ ভাঙা হলেও গলার মধ্যে অসীম তেজ বলল, আপনি আমাকে কখনোই পাবেন না মিস্টার রিচার্ড কায়নাথ। রিচার্ড এলিজাবেথের নাকে নাক ঘষতে ঘষতে তুষ্ট হাসল। অপর হাতে এলিজাবেথের গালের নরম মাংসে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, হসপিটালে বেডে শুয়ে থাকলে শরীরের শক্তি এক ফোঁটা কমে নেই রে। তুমি চাইলে আমি এখনই প্রমাণ দিতে পারি। বলার পরপরই রিচার্ড কামড় বসিয়ে দিল এলিজাবেথের নাকের ডগায়। এলিজাবেথ এবার ইচ্ছাকৃতভাবে খামছে ধরল রিচার্ডের গুলিবিদ্ধ জায়গায়। সাদা ব্যান্ডেজ ছোপ ছোপ রক্তে সিক্ত হতে থাকলো। তবুও নিটল রিচার্ড। এলিজাবেথ রাগলও না, কাঁদলও না, বরং রিচার্ডের কথার পারতে ফিচেল হেসে বলল, আপনি তো আসলে আমাকে কষ্ট দেওয়ার জন্যই এগিয়ে এসেছেন, তাই না? আচ্ছা, তাহলে আপনি আমার কাছে ক্ষমা চান প্লিজ। আপনি এটা মানুন বা না মানুন, আপনি জানেন আপনি আমার সাথে খুব অন্যায় করেছেন। এখন ক্ষমা চান আমার কাছে। আমি নিঃশেষ হওয়ার আগে আপনাকে মাফ করে দিতে চাই। চমকে যাওয়া মস্তিষ্কটা এক লহমায় ফিরে গেল তার ভয়ঙ্কর রূপে। সবকিছু আশ্রে পড়ল এক দানবীয় শক্তিতে। গুমট পরিবেশ কেঁপে উঠল রিচার্ডের হুঙ্কারে, যেন বাতাসও থমকে দাঁড়ালো। নিজের ইস্পাত দৃঢ় কপালের সাথে এলিজাবেথের কপাল। রিচার্ড কাঁপল পুরো কক্ষ। আমি কি পারি আর কি না পারি? মাফ আমি চাই না, আর তুই তা দিতে গেলেও নিতে চাই না। মাফ মানে হলো মন থেকে মুছে ফেলা, আর আমি তোকে সেই শাস্তিটা দিতে আসিনি। তোকে রক্তে, তোর শ্বাসে, তোর প্রতিটা ঘৃণার কণিকায় আমি থাকতে চাই। ভুলে যাওয়ার কথা ভাববি না। ঘৃণার আগুনে পড়বি, আর আমি সে আগুনের ইন্ধন হব। তুই বাঁচবি, মরবি, কাঁদবি, সব কিছুতেই শুধু আমিই থাকবো। মনে রাখ, মুক্তি তোর কপালে নেই, কারণ সেটা আমি কখনোই দেব না। এলিজাবেথ ভয় পেল না, অবাকও হলো না। রিচার্ডের কাছ থেকেও এর থেকে ভালো কিছু আশা করাও পাপ। চোখ বুজে নিশ্চুপ রইল। কিছু মুহূর্ত নীরবতা কাজ করলো তাদের মাঝে। মিশে থাকলো দুটো কপাল একসাথে। কমল রিচার্ডের হিংস্রতার প্রভাব। নিস্তব্ধতা ভাঙল রিচার্ডের মৃদু স্বরে। এলিজাবেথ চোখ বোঝা অবস্থায় ধীম স্বরে বলল, অবাক করে দিয়ে এবারও রিচার্ডের শান্ত স্বর। একবার আপনি বলো। এলিজাবেথ কোনো প্রশ্ন ছাড়াই বলল, আপনি।
এবার সোজা হলো রিচার্ড। নিজের দু হাতের শক্ত আজলায় চেপে ধরল এলিজাবেথের দুটি গাল, বলল, হ্যাঁ, তুই আমাকে আপনি বলবি। তোর মুখ থেকে আমি তুমি শুনলে নিজের হাতে তোর জিব্বা টেনে ছেড়ে ফেলবো। তোর আপনি ডাকটা আমার রক্তের যে শান্তি ঢালে তা তোর সর্বস্ব ধ্বংস করেও পাই না। এলিজাবেথ নিস্তব্ধতায় ছেয়ে গেল, কোনো প্রতিউত্তর করল না। রিচার্ড এলোমেলো ভাবে এলিজাবেথের সারা মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে। তারপর হঠাৎ এলিজাবেথের মাথা শক্ত করে চেপে ধরল ওর শক্ত বুকে, এতই শক্ত করে যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাবে। এলিজাবেথ নড়াচড়া করে না একটুও, তবুও রিচার্ড আগ বাড়িয়ে নিরেট ঠান্ডা গলায় বলল, নড়বে না রেড, 3 দিন ধরে আমার ঘুম হয় না, আমি একটু ঘুমাবো। একটু শব্দ অবধি করল না এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথকে দু হাতে শক্ত বাঁধনে আঁকড়ে ধরে চোখ বন্ধ করল। খুব অল্প সময়ের মধ্যে গভীর ঘুমে চলেও গেল। এলিজাবেথের নীরবে রিচার্ডের বুক ভিজিয়ে দিতে লাগলো। যখন বুঝলো রিচার্ড ঘুমিয়ে গেছে, এলিজাবেথ চেষ্টা করল রিচার্ডের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর, তবে রিচার্ডের হাত ছিল অদ্ভুতভাবে দৃঢ়। এলিজাবেথ অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে তুলল। উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ নিষ্প্রভ দ্বিধাহীন দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের ঘুমন্ত অবয়বে। এলিজাবেথের চোখের কোণে এক ঝাঁক অশ্রু বেয়ে পড়ল। সময় থেমে রয়েছে, আর ওর সমস্ত যন্ত্রণা গালে বসে গেছে অশ্রুধারার মতো। আমি ভাঙা নদীর ভাঙা কুল, যে কুল ধরতে চাই সে কুলই আমাকে ভাসিয়ে নিয়ে যায়। 2 দিনে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আর অসহায় নারী বোধহয় আমি আর পারছি না এভাবে, মনের সাথে যুদ্ধে হেরে যাচ্ছি বারবার। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে সঙ্গে সঙ্গে কেবিন থেকে বেরিয়ে গেল এলিজাবেথ। এটা যেন এক অবশ অবস্থা, যেখানে তুমি খুঁজে পেতে চাও কিছু ভালো, কিছু সমর্থন, কিন্তু সেই আশা তোমাকে বারবার ভেঙে পড়ে। তুমি বুঝতে পারছো একে একে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আর সেই ভাঙা জায়গাগুলোর সাথে যুদ্ধে তুমি হারিয়ে যাচ্ছ। এই কষ্টের মধ্যে তুমি নিজেকে একা এবং নিকৃষ্ট করে তুলছ। মনের মধ্যে উল্টোপাল্টা হয়ে ঘুরতে থাকতে কথাগুলো, অথচ দৃষ্টি সেই নিচে ছাদের রেলিংয়ের কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে এলিজাবেথ। মন ভরে দেখে নিচ্ছে ধরিত্রীকে শেষবারের মতো। তুমি ভাঙা, কিন্তু তোমার ভাঙনই তোমার শক্তি। তুমি হেরে গিয়ে জেতার প্রস্তুতি নিচ্ছ অগোচরে। ভারী গম্ভীর স্বরে চকিতে এলিজাবেথ পেছনে ফিরে চোখের পানি ছিটকে পড়ল নিচে। রিচার্ড ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার মানে রিচার্ড সব কথা শুনেছিল। এলিজাবেথের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে চেয়ে ভাঙা গলায় চেঁচিয়ে বলল, কেন এসেছেন? রিচার্ড অতি স্বাভাবিক অভিব্যক্তিতে সাবলীলভাবে জানতে চাইছে। হয় আমি থাকবো, নয় আপনি। একে অপরের থেকে দূরে থাকার জন্য একজনকে মরতেই হবে। রিচার্ড ঠোঁট কামড়িয়ে ভ্রু কুঁচকে দেখল এলিজাবেথকে। অভিব্যক্তি এমন যেন সে খুব মজা পেয়েছে। স্বতঃস্ফূর্ত কদমে ভ্রু নাচাতে নাচাতে বলল, দূরে থাকতে চাইছো কেন? প্রেমে পড়ে গিয়েছো নাকি? ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা। এছাড়া আর কোনো কিছুরই যোগ্য নন আপনি। রিচার্ড এলিজাবেথের খুব কাছে এসে যায়। এলিজাবেথ পেছন ঘুরে রেলিংকে উঠতে যাবে, তার আগেই রিচার্ড লম্বা লম্বা পা ফেলে 2 কদম এগিয়ে ধরে ফেলল এলিজাবেথকে। নিজের দিকে ঘুরিয়ে এলিজাবেথকে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। রুষ্ট গলায় দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, খুব শখ না? এলিজাবেথ রিচার্ডের বুকে এলো পাথারি আঘাত। অমুক সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে, মাঝে পেরিয়ে গেল আরও 2 দিন। তাকবীরের দামি গাড়িটি এবড়ো থেবড়ো জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছে বাগান বাড়ির উদ্দেশ্যে। পাশে চুপচাপ বসে আছে এলিজাবেথ। মাথার ভেতর বারবার ঘুরছে তাকবীরের বলা কথাগুলো। গতকাল এলিজাবেথ চাচার সঙ্গে দেখা করে এসেছে। ভদ্রলোক এখন একদম ভেঙে পড়েছেন। নিজের স্ত্রী, সন্তান এবং এলিজাবেথের পরিণতির জন্য নিজেকে দায়ী করছেন, আর শুয়ে রয়েছে বিছানার সাথে মিশে। চাচার এই অবস্থা দেখে এলিজাবেথ কান্নায় ভেঙে পড়েছিল। তাকবীর অনেক চেষ্টা করেও রেশমা মা, ইভরাজ, শিহাব বা চাচির কোনো খোঁজ পায়নি। সেই হতাশা থেকেই এলিজাবেথ জেদ ধরে বাগান বাড়িতে যাওয়ার। অন্তত দেখে আসতে চায় তারা সুস্থ আছে কিনা বা আদৌ সেখানে আছে কিনা। কিন্তু বাগান বাড়িতে যাওয়া এখন ভীষণ ঝুঁকিপূর্ণ। রিচার্ড সেখানে অবস্থান করছে, আর তাকবীর এটাও জানে ওকে কখনোই বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তাছাড়া আগের মতো হেলিকপ্টারে যাওয়ার সুযোগও নেই, কারণ রিচার্ড সেই পথ বন্ধ করে দিয়েছে অনেক আগেই।
তবুও এলিজাবেথের কান্নায় তাকবীরের দৃঢ়তা ভেঙে যায়। তাকবীর বাধ্য হয়ে আরেকটি ফোন দিয়ে আটে। এলিজাবেথের কানে ব্লুটুথ গুঁজে দিয়ে চুল দিয়ে ঢেকে দেয়, যাতে ভেতরে সব কিছু শুনতে পায়। এতে কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে পৌঁছানো সম্ভব হবে। এই যাত্রায় ঝুঁকি অনেক হলেও তাকবীর জানে আর এছাড়া কোনো বিকল্প নেই, এবং সেই জন্য তাকবীর এলিজাবেথকে বাগান বাড়ির পেছনের গোপন রাস্তা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়েছে। সেই পথেই বিপদের সময় পালানো সম্ভব। তাকবীরের ধারণায় শিহাব হয়তো আর বেঁচে নেই, ওর প্রাণ রক্ষার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে এই কৌশল ইবরাত আর এলিজাবেথের চাচিকে বাঁচাতে কাজে আসতে পারে। তাকবীর এলিজাবেথকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তবে কোনো দ্বিধা না করে পেছনের রাস্তায় পালাতে হবে তৎক্ষণাৎ। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, আর এই অভিযানের ফল কি হবে তা কারো জানা নেই। তাকবীর গাড়ি থামালো বাগান বাড়ি থেকে কিছু দূরে। এলিজাবেথ তাকালো তাকবীরের দিকে, চোখে ভয়ের মেঘ জমেছে। যতই সাহস দেখানোর চেষ্টা করুক, ভেতরে ভেতরে ভীত। তাকবীর তা স্পষ্টই বুঝতে পারছে, তবে নিজেকে দৃঢ় রাখলো, কারণ এই মুহূর্তে নিজেকে শক্ত রাখতে হবে এলিজাবেথকে ভরসা দেওয়ার জন্য। তাকবীর ঠোঁট চেপে মৃদু হাসল। সব ঠিক আছে বোঝায়। এলিজাবেথও জোর করে হাসি ফিরিয়ে দিল। অতঃপর তাকবীর শেষবারের মতো আবারও সতর্ক বার্তাগুলো